কথাটা বলতে বলতে ঘরে ঢুকে লজ্জায় পড়ে গেল রিধিতা। উদাম শরীরে উল্টো হয়ে শুয়ে আছে প্রজ্জ্বল। তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিল সে। আরও তো দুবার এসেছিল, কই তখন তো গা খালি ছিল না। লোকটা পারেও বটে, কখন কি মতিগতি হয় সেই ভালো জানে। ধীর পায়ে এসে প্রজ্জ্বলের পাশে বেডে বসলো রিধিতা। প্রজ্জ্বল এতটাই গভীর ঘুমে যে রিধির উপস্থিতিও বুঝতে পারেনি। রিধি মাথা নিচু করে মৃদুস্বরে প্রজ্জ্বলকে কয়েকবার ডাকলো। প্রজ্জ্বলের তবু কোনো সারা শব্দ পাওয়া গেল না। রিধিতা কি করবে ভেবে না পেয়ে কাপা কাপা হাত বাড়িয়ে দিল প্রজ্জ্বলের দিকে। পিঠের কাছাকাছি হাত নিয়েও সরিয়ে নিল তৎক্ষণাৎ। কেমন যেন লজ্জা লাগছে। প্রজ্জ্বলের উদম শরীর আরো লজ্জা লাগছে ওর। বহু কষ্টে হাত বাড়িয়ে প্রজ্জ্বলের বাহু স্পর্শ করলো রিধি। হালকা করে ঝাঁঝিয়ে ডাক দিল, উঠুন প্রজ্জ্বল ভাই, উঠে পড়ুন, শুনছেন? হালকা করে ঝাঁকিয়ে ডাক দিল। আর ডাকতে হলো না রিধিকে। আর মোড়া ভেঙে তড়িঘড়ি করে উঠে পড়ল প্রজ্জ্বল। কখন চোখ লেগে এসেছিল বুঝতে পারেনি সে নিজেও। হাত বাড়িয়ে বালিশের পাশ থেকে শার্টটা নিয়ে পরে ফেলে তাড়াতাড়ি। মোবাইলে টাইম দেখেই চোখ ছানা পড়া। ওমা, 4টা বাজে। বেড থেকে নেমে বারান্দা থেকে টাওয়াল নিয়ে ফ্রেশ হতে গেল সে। যাওয়ার আগে রিধির উদ্দেশ্যে বলল, রেডি হয়ে নে, আমি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো। নিপাকেও রেডি হতে বলিস। তাহলে মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো প্রজ্জ্বল। এসেই চোখে পড়লো মিররের সামনে দাঁড়ানো রিধির উপর। চুলগুলোকে হাত খোপা করার আপ্রাণ চেষ্টা করছে সে। পিঠের উপর চুলগুলো না থাকায় বেরিয়ে পড়েছে খালি পিঠের অনেকটা অংশ। অনিচ্ছা সত্ত্বেও প্রজ্জ্বলের পুরুষালী মন সেদিকে আটকে রইল। হঠাৎ কি করছে এটা মনে হতেই শুকনো ঢোক গিলে নিজেকে সংযত করলো। দ্রুত গতিতে এগিয়ে রিধির হাত থেকে চুল ছাড়িয়ে নিয়ে আবারও পিঠময় ছড়িয়ে দিল। এত চেষ্টার পর খোপা করতে পেরেছিল রিধি। সবে হাতটা সরিয়ে নিবে, তখনই আবারও কেউ খোপা ছাড়িয়ে দেওয়ায় বিরক্ত নিয়ে পিছিয়ে ঘুরল। কিন্তু সামনে প্রজ্জ্বলকে দেখে থেমে গেল। আমতা আমতা করে বলল, গরম লাগছিল অনেক। তুই আজ চুল বাঁধলে কোথাও যাচ্ছি না আমি। চুল খোলা থাক, নয়তো একটা মাইরও মাটিতে পড়বে না। চাঁদ শূন্য নিকষ কালো সন্ধে। দিনের পরিসমাপ্তি ঘটেছে অনেকটা সময় আগে। সারাটা দিন আজ ভ্যাবসা গরমে ধরিত্রীর মানুষ জনের নাজেহাল অবস্থা। গাছের পাতায় ঢেউ খেলানো বাতাসের ছিটে ফোটাও নেই আজ। সবকিছু যেন ভানুর আয়ত্তে। মেঘ মেঘ করেছে আকাশ, তবুও বৃষ্টি নামছে না। দক্ষ হাতে ড্রাইভ করছিল প্রজ্জ্বল। পাশে ফ্রন্ট সিটে বসেছে রিধিতা। সারাটা বিকেল ঘোরাঘুরি করেছে আজ তারা। শহর থেকে প্রায় অনেকটাই দূরে গিয়েছিল। গাঢ় সবুজের সমারোহ পেরিয়ে আরো অনেকটা দূরে। এত গরমের মধ্যেও কেমন একটা প্রশান্তি ছিল আজ সারাদিন। এখন বাসার পথে রওনা দিয়েছে ওরা। তবে এখন বেশ গরম লাগছে রিধির। গাড়িতে জানলায় হালকা আলোয় কপালে নাকে লেগে থাকা ঘাম স্পষ্ট উঠেছে। গাড়িতে লাগানো এয়ার কন্ডিশনের কৃতিত্ব শিথিলতাতেও ঘেমে নিয়ে বিধ্বস্ত অবস্থা। সহ্যের সীমা অতিক্রম হতেই তিরিক্ষি মেজাজে বলল রিধি, জানালাগুলো খুলে দিন তো, অসহ্য লাগছে। গাড়ি থামিয়ে নিল প্রজ্জ্বল। হঠাৎ গাড়ি থামিয়ে নেওয়াতে রিধিও কিছুটা সামনে ঝুঁকে এলো। মাথায় বাড়ি খাওয়ার আগে প্রজ্জ্বল হাত দিয়ে কোনো রকম সামলে নিল। তীক্ষ্ণ কণ্ঠে বলল, কতবার বললাম সিট বেল্টটা বেঁধে নে, গায়ে কথা লাগে না বেয়াদব। আমাকে একদম বকবেন না বলে দিলাম। গাড়ি থামালেন কেন হঠাৎ? সিট বেল্ট বাঁধার সাথে জানালা খোলার সম্পর্ক কি? রিধির অদ্ভুত কথাবার্তায় রেগে গেল প্রজ্জ্বল। দ্রুত হাতে রিধির উপর ঝুঁকে সিট বেল্টটা বেঁধে দিল। সোজা হয়ে বসে রিধির মাথায় আলতো করে গাঁটটা মেরে বলল, একটু বেশি বুঝিস তুই। এক্ষুনি একটা অঘটন ঘটে যেত ডাফাত। বিড়বিড়িয়ে প্রজ্জ্বলকে কয়েকটা কথা শুনিয়ে দিল রিধিতা। দুহাত ভাঁজ করে জানলা দিয়ে বাহিরে তাকালো। প্রজ্জ্বল সেদিকে ধ্যান দিল না। দুদিকের জানলা খুলে দিয়ে স্টিয়ারিং হাতে রেখে চিন্তিত গলায় বলল, শরীর খারাপ লাগছে? নাক ফুলিয়ে ঘাড় বাঁকিয়ে প্রজ্জ্বলের দিকে তাকালো রিধিতা। খিটখিটে মেজাজ নিয়ে বলল, গরম লাগলেও সেটাকে অসুস্থতা মনে করেন আপনি? হুদাই। ঠোঁট বাঁকিয়ে আবারও জানলা দিয়ে বাইরে তাকালো রিধিতা। প্রজ্জ্বল হাসলো, আবহাওয়া গরম। তবুও আর একটু বিরক্ত করতে বলল, অর্ধেক কথা বললে তো বোঝার কোনো উপায় নেই। আমি অর্ধেক কথা বলি? প্রজ্জ্বল গাড়ি স্টার্ট করে ঠোঁট এলিয়ে বলল। সব সময়। শান্ত বলাকা বাঁধানো মেঘমালয়ে ঘনীভূত কালো রং দেখা দিয়েছে। বৃষ্টি আসবে আসবে করছে। মাঝে মাঝে গুড়ুম গুড়ুম আওয়াজ করে
বর্ষণ ধরণীকে জানান দিচ্ছে তার আগমন। সারাদিনের উত্তপ্ত পৃথিবীতে নেমেছে মৃদু বাতাস, গাছের পাতায় পাতায় ঢেউ খেলছে অবিরাম। বাধাহীন রাস্তায় গাড়ি চালিয়ে নিচ্ছে প্রজ্জ্বল। অশান্ত আখি যুগল বাধা সত্ত্বেও বারবার উকিঝুঁকি দিচ্ছে পাশে বসা প্রেয়সীর উপর। চোখ বন্ধ করে প্রকৃতির মাদকতা অনুভব করছে রিধিতা। অশান্ত মন খুব করে চাইছে আজ বৃষ্টি নামুক, আর সেটা খুব শীঘ্রই। বর্ষণ আসুক, ভারী বর্ষণ। মন খারাপ করে থাকা প্রেমিক পুরুষের ভয়ঙ্কর কার্যকলাপ আবারও ফিরিয়ে দিক সে। শীতল করে দিক শক্ত কণ্ঠা। আকুল আকাঙ্ক্ষা ধরে রাখার প্রেমিকার মনের কথা আজ শুনল প্রকৃতি। অঝোর ধারায় বৃষ্টি নামলো ধরণীতে। ঠান্ডা পানির ঝাপটা চোখে মুখে লাগতেই চোখ মেলে খুশিতে আত্মহারা হয়ে উঠল রিধিতা। ঘাড় ঘুরিয়ে প্রজ্জ্বলকে কিছু বলতে নেওয়ার আগে দেখলো জানলা তুলে দিল প্রজ্জ্বল। ভেবাচাকা খেয়ে গেল রিধিতা। চোখ মুখ কুচকে নিল। তাহলে কি প্রজ্জ্বল বৃষ্টিতে ভিজতে দিবে না? তবু একটা শুকনো ঢোক গিলে এক ফালি সাহস চুকিয়ে আকুতি ভরা কণ্ঠে বলল। প্রজ্জ্বল ভাই গাড়ি থামান। প্রজ্জ্বল কিছুটা আজ করতে পারলো বই কি, রিধির দিকে না তাকিয়ে বলল। যা ভেবেছিস তা সম্ভব না, চুপচাপ বসে থাক। ঠোঁট উল্টে নিল রিধি, চোখ ছোট ছোট করে কাদার আদলে বলে। একটুখানি ভিজবো প্রজ্জ্বল ভাই, শুধু একটুখানি নামিয়ে দিন না। তোকে চর না বসালে তুই থামবি না, তাই না? রিধিতা চমকে উঠল প্রজ্জ্বলের ধমকেতে, তবে সরে গেল না। আরো কিছুটা এগিয়ে বসে কিছুক্ষণ চুপচাপ থাকলো। মিনিট পাঁচেক যেতে না চাইতেই প্রজ্জ্বলের বাহুর শার্ট খামচে ধরে ঝাঁকুনি দিয়ে বলল। একটুখানি প্লিজ, শুধু 5 মিনিট। তবুও নরম হলো না প্রজ্জ্বলের মন। সে রিধির কথায় পাত্তা না দিয়ে এক মনে নির্দিষ্ট গতিতে গাড়ি ছোটাতে লাগলো। এদিকে নাছোড়বান্দা রিধিতা, সে ভিজবে মানে ভিজবে। একাধারে প্রজ্জ্বলের শার্ট খামচে আকুতি করে চলেছে সে। প্রজ্জ্বলেরও বেহাল দশা, না পারছে গাড়ি থামাতে, না পারছে রিধিকে দুটো চড় বসিয়ে চুপ করিয়ে দিতে। কিন্তু এভাবে চলতে থাকলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে যে কোনো মুহূর্তে। বৃষ্টিবিলাসী প্রজ্জ্বলের আজ এই ভারী বর্ষণের উপর রাগ হল। এক বালতি বৃতৃষ্ণা নিয়ে গাড়ি থামালো প্রজ্জ্বল। গাড়ি থেমে যেতেই দাঁত কেলিয়ে হাসল রিধি। যাক, প্রজ্জ্বলকে রাজি করাতে পেরেছে শেষ পর্যন্ত। দরজা ভেতর থেকে লক করা ছিল বিদায়। দরজা খুলে তড়িঘড়ি নেমে পড়ল রিধিতা। প্রজ্জ্বল কাট গলায় জানিয়ে দিল। শুধু 5 মিনিট। প্রজ্জ্বলের কথায় পাত্তা দিল না রিধি। ছুটে চলে গেল অনেকটা। ঝমঝমিয়ে নামা বর্ষণের ঝাপটা শরীর ছুতেই কেঁপে উঠল সে। শাড়ি মেলে রাখা আঁচল কাঁধে তুলে নিয়ে মত্ত হলো বৃষ্টি বিলাসিতায়। কিছুটা এগিয়ে হাত সরিয়ে দাঁড়িয়ে পড়ল মাঝ রাস্তায়। জনশূন্য রাস্তায় কোনো চলাচল নেই তেমন এখন এই রাস্তায়। গাড়ির সামনে ঝাপসানো কাজ ভেদ করে উচ্ছলতায় ভরপুর প্রেমিকার উপর স্থির দৃষ্টি রাখল প্রেমিক পুরুষ। ভারী বর্ষণ, ঝমঝমিয়ে নামা বর্ষণে মেতেছে প্রকৃতি, ভিজছে প্রকৃতি। মৃদু বাতাসে কাঁপুনি ধরেছে গাছের পাতায়। সেই তালেই তার মিলিয়ে বর্ষণ। প্রেমী মন মাতিয়েছে সেই অঝোর ধারায়। প্রায় মিনিট 15 পেরিয়ে গেছে। এখনো একাধারে বৃষ্টিতে গা মাতিয়ে রেখেছে রিধিতা। প্রজ্জ্বল গাড়িতে বসে আবারও হাঁক ডাক ছাড়ল রিধির উদ্দেশ্যে। কি জানি রিধিতা শুনতে পেয়েছে কিনা। 5 মিনিট যাবত ওকে ডেকেই চলেছে প্রজ্জ্বল। এর মধ্যে একটা ডাক তো কর্ণকুহরে পৌঁছেছে। হয়তো রিধি ইচ্ছে চলার কথা গায়ে মাখছে না। প্রজ্জ্বল আর একবার হাত ঘড়িতে চোখ বুলিয়ে বিরক্ত হলো। দাঁতে দাঁত চেপে আবারও ডাকলো রিধিতাকে। না, এবারও কাজের কাজ কিচ্ছু হলো না। প্রজ্জ্বল স্পষ্টভাবে বুঝতে পারল রিধি স্বেচ্ছায় এমন করছে। গাড়ির ড্রয়ার খুলে কিছু একটা হাত ধরালো প্রজ্জ্বল। না ছাতা নেই গাড়িতে। কাঙ্ক্ষিত জিনিস হাতে না মেলতে মেজাজটা আরো বিগড়ে গেল। অসহ্য। বিরক্তিসূচক শব্দ তুলে গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো প্রজ্জ্বল। তাছাড়া আর উপায় কি? এই মেয়ে কিছুতেই কথা শোনার না। এভাবে ভিজলে নির্ঘাত জ্বর বাঁধিয়ে বসবে। দ্রুত গতিতে রিধিতার কিছুটা কাছাকাছি যেতেই থেমে গেল প্রজ্জ্বল। পাজরা আটকে গেল সেখানটায়। বৃষ্টিতে ভিজে পরনে শাড়ি শরীরে চিপকে রয়েছে। স্থির দৃষ্টি সামনে দাঁড়ানো মেইলি গরনের উপর। কিছুক্ষণ ওভাবেই তাকিয়ে থাকলো প্রজ্জ্বল। চোখ জোড়া আটকে রইল নারী গরনের ভাঁজে ভাঁজে। অনেকটা পানির ছটা চোখে মুখে লাগতেই চৌকিত হলো সে। নিজের পুরুষালী মন সংযত করে সামনে তাকালো। দুহাত একত্রিত করে সেখানে পানি জমিয়ে প্রজ্জ্বলের দিকে সেটা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে রিধিতা। চোখে মুখে এক অনবদ্য উজ্জ্বলতা লেগেই আছে। আবার মুগ্ধ হলো প্রজ্জ্বল, তবে সেটা প্রকাশ করলো না। চোখে মুখে গম্ভীরতার ধাঁচ নামিয়ে হৃদের বাঁ হাতের কবজি শক্ত করে ধরে
টেনে নিয়ে যেতে লাগলো গাড়ির দিকে। এতক্ষণ ভেজার পর প্রচলকে নামাতে পেরেছে রিধি। প্রথম উদ্দেশ্য পূরণ করে নিয়েছে। এবার কিছুক্ষণ বর্ষণে ভেজাতে পারলেই শান্তি। কিন্তু প্রজ্জ্বল ওভাবে টেনে নিয়ে যাওয়াতে চোখ মুখ কুঁচকে নিল রিধিতা। হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে করতে তিরিক্ষি নিয়ে বলল, কি করছেন কি? হাতটা ছাড়ুন, আর একটু ভিজবো। দাঁড়িয়ে পড়ল প্রজ্জ্বল। ঘাড় ঘুরিয়ে কটমটিয়ে তাকালো রিধিতার দিকে, বলল, গায়ে হাত তুলি না বলে এই নয় যে আমি মারতে পারবো না তোকে। অনেক ভিজেছিস, এতেই শরীর খারাপ করবে। ঝটকা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল রিধিতা। দুপায়ে গিয়ে তড়িঘড়ি করে প্রজ্জ্বলের সামনে এসে দাঁড়ালো। হঠাৎই শরীর এলিয়ে প্রজ্জ্বলের বুকে মাথা রাখলো সে। এক হাতে প্রজ্জ্বলের কোমরের শার্ট আঁকড়ে অন্য হাতে প্রজ্জ্বলের বুকে আঁকাবুকি করতে লাগলো। মিনমিনে গলায় বলল, চলুন না ভারী বর্ষণে গা ভেজাই, দুজন একসাথে। আমার প্রেমিকের কঠোরতা ধুয়ে যাক না এই বর্ষণে। চলুন না। পুরোপুরিভাবে ভিজে গেছে প্রজ্জ্বল। প্রেমিকার আবেদন ফেলবার মতো নয়, কিন্তু রাখতেও পারবে না সে। চোখ জোড়া বন্ধ করে নিজের গাম্ভীর্যতা চোখে মুখে প্রকাশ করে তুলল প্রজ্জ্বল। হৃদিকে বুক থেকে সরিয়ে ওর এক হাতের কবজি জোরে করে চেপে ধরে গাড়িতে বসিয়ে দিল। হৃদিতা হাত ছাড়াতে ধস্তাধস্তি করলো, কিন্তু হাত ছাড়িয়ে নিতে সক্ষম হলো না। প্রজ্জ্বলের শক্তপোক্ত হাতের বাঁধন আলগা করা এত সহজ না। হৃদিকে গাড়িতে বসিয়ে প্রজ্জ্বল নিজেও উঠে পড়ে। তীক্ষ্ণ কণ্ঠে বলল, বাসা থেকে এসব বুদ্ধি নিয়ে বেরিয়েছিস তাই না? তোর পাকনামো বাড়াতে নিপা ইচ্ছেকৃত সাথে আসেনি আমাদের। বাসায় আগে ফিরি, তারপর দেখিস। হৃদি চুপ থাকলো, কিছু বলার মতো খুঁজে পেল না। বুকে দলা পাকিয়ে উঠলো কষ্টগুলো। প্রেমিকের কঠোরতা আর দূর থেকে করতে পারল না। আজকের এই বর্ষণ যে বৃথা। প্রেমিকার আবেদন যে বর্ষণ রাখতে পারেনি, তার মূল্য আর কতটুকু অভিমানী। চঞ্চল প্রেমিকা চায় না আর এই বর্ষণ। চলে যাক সে, ধরিত্রী থেকে বিদায় নিক এই জলধারা। পুরো রাস্তা মুখ ফুলিয়ে রেখেছিল রিধি। প্রজ্জ্বল গাড়ি থামিয়ে নিতে ধ্যান ভাঙলো ওর। জানলা দিয়ে নিজের বাড়ি চোখে পড়তে চোখ জোড়া বড় বড় করে নিল রিধিতা। এবারই কেন? আজ না প্রজ্জ্বলদের বাড়িতে থাকার কথা ছিল? ঘাড় ঘুরিয়ে ছলছল চোখে প্রজ্জ্বলের দিকে তাকালো। গলায় কান্না চেপে কোনো রকমে বলে, এখানে কেন এসেছি আমরা? আমি যাব না ও বাড়ি। না, যাবি না। প্রজ্জ্বলের কাট কাট গলায় উত্তর। রিধিতার মন খারাপ বেড়ে গেল। সবকিছু স্পষ্ট এখন। প্রজ্জ্বল চলে যেতে চাইছে ওর থেকে, কিন্তু কেন? কেন এত দূরত্ব প্রজ্জ্বলের? কেন এত অ্যাভয়েড করছে সে? রিধি ঠোঁট এলিয়ে হাসল। প্রজ্জ্বলের স্টিয়ারিং এ রাখা হাতে হাত রাখতে নিয়ে গুটিয়ে নিল হাদ্র চোরা। নিচু স্বরে বলল, দূরত্ব? কেন এত দূরত্ব সেটা আমার অজানা। জানি না কোন কারণে এতটা দূরত্ব বজায় রাখছেন আপনি। চলে যেতে চাইছেন একেবারে? ঠিক আছে, জবাব চাইবো না, কিন্তু কিছু বলার নেই আমার। শুধু শেষ কথা, এত সহজে আপনাকে ছাড়ছি না আমি। এই দূরত্বে আপনাকেও একদিন পুড়তে হবে প্রজ্জ্বল ভাই। গাড়ি থেকে একা একা নেমে পড়ল রিধিতা। প্রজ্জ্বল দরজা খুলে নামতে নিতে বাধা দিল রিধি। আমি একা যেতে পারবো প্রজ্জ্বল ভাই। বৃষ্টি থেমেছে, কিন্তু রিধির চোখ গড়িয়ে নেমেছে নতুন বর্ষণের ঢল। পেছনে ঘুরে আর তাকালো না রিধি। এলোমেলো পায় এগিয়ে গেল বাড়ির মেন দরজা অব্দি। মনে একটা আশা বেঁধেছিল, এই বুঝি প্রজ্জ্বল ডাকবে, অভিমান ভাঙাবে। রিধির উল্টো পাল্টা কথাকে তুড়ি মেরে উড়িয়ে দিই, এই বুঝি প্রজ্জ্বল ডাকবে তাকে। না, ডাকলো না প্রজ্জ্বল। মেন দরজার সামনে দাঁড়িয়ে এবার পেছনে ঘুরল রিধি। ওদের বাড়ির সামনে দাঁড়ানো প্রজ্জ্বলের গাড়িটা নেই, চলে গেছে প্রজ্জ্বল। একবার ডাকলো না অব্দি। রিধির এতটুকু কথাতেই চলে গেল প্রজ্জ্বল। দরজায় শরীর ঠেকিয়ে বসে পড়ল রিধি। পা জোড়া যে আটকে রাখা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। শরীরের ভার নিতে পারছে না আর। অঝোরধারায় কাঁদতে লাগলো। হাঁটুতে মাথা ঠেকিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। কেন হঠাৎ জীবনটা এত এলোমেলো হয়ে গেল? খুব কি দরকার ছিল জীবনে এমন মোড়গুলো আসার? তাহলে কি প্রিয়জনের অসুস্থতা গভীর সম্পর্ককে খারাপ করে দেয়? অন্ধকারে দাঁড়িয়ে রিধিকে দেখছিল প্রজ্জ্বল। চোখ জোড়া বন্ধ করে নিতে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। ছুটে যেতে ইচ্ছে করছে ওই মেয়েটার কাছে। বুকে মাথা চেপে বলতে ইচ্ছে করছে, আর কাঁদিস না পাগলি, আমি আছি তো। অনেকটা বেলা করে ঘুম ভাঙলো রিধির। আর মরা ভেঙে উঠতে মাথাটা ঝিমঝিম করে উঠল। নীলিমায় লাল আভা ফোটার পরে চোখ জোড়ায় ঘুম দেখা দিয়েছিল।
সারা রাত কান্নাকাটি করার ফলে এখন মাথাটা ভারী হয়ে আছে। কাল রাতে নিজেকে সামলে কোনো রকম বাড়িতে ঢুকেছে রিধি। বেজানো কথা শুনতে হয়েছে মায়ের থেকে। সেসবে পাত্তা না দিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে রিধি। মেয়ের উদ্ভট আচরণে হতবাক হলেও তেমন কিছুই বলেনি রিধির মা। প্রজ্জ্বল ফোন করে কিছু একটা বুঝিয়ে দিয়েছে। জানলার পর্দাগুলো সরিয়ে ফ্রেশ হতে ঢুকে গেল রিধি। ফ্রেশ হয়ে বেরিয়ে আসতে বেডের উপর রাখা ফোনটা বেজে ওঠে। টাওয়ালে হাত মুছতে মুছতে ধীর পায়ে বেডের কাছে গেল রিধি। সকাল সকাল আননোন নাম্বারে ফোনের স্ক্রিনে দেখে ভ্রু কুঁচকে এলো। কে হতে পারে? ফোনটা তুলবে কিনা এসব ভাবতে ভাবতে কেটে গেল ফোনটা। নাম্বারটা নিয়ে বেশি মাথা ঘামালো না। যার ফোনের জন্য সারা রাত অপেক্ষা করেছে তার বার্তা নেই, আর উটকো নাম্বার থেকে ফোন আসছে যত সব। নিজের মনে বিড়বিড়িয়ে দেয়াল ঘড়িতে চোখ বুলিয়ে অবাক হলো রিধিতা। প্রায় মধ্য দুপুর, এখনো মা ভালো না যে। রিধি আর বেশি ভাবল না। ওড়নাটা গলায় ঠিকঠাক করে ঝুলিয়ে নিয়ে ড্রয়িং রুমের দিকে হাঁটা দিল। তুমি যা সিদ্ধান্ত নিয়েছো তা কি ভেবে দেখেছো প্রজ্জ্বল? জি মামু, আমি ভেবেই সিদ্ধান্ত নিয়েছি, বাকি আমি সামলে নিব। ওসমান সাহেব চিন্তিত কণ্ঠে বললেন। কিন্তু রিদিতা, সে কি মানবে? তাকে সামলাবো কিভাবে? আমাকে সামলাবে মানে কি হয়েছে আব্বু? রিধির উপস্থিতিতে থতমত খেয়ে গেল ওসমান সাহেব। কপালে ভাঁজ ফেলে চিন্তিত ভঙ্গিতে প্রজ্জ্বলের দিকে তাকালেন তিনি। প্রজ্জ্বল চোখের ইশারায় আশ্বস্ত করলেন ওসমান সাহেবকে। বুঝালেন এবার সবটা রিধিতাকে জানানো প্রয়োজন। দুপুর গড়িয়েছে, সূর্য ঠিক আকাশের মাঝ বরাবর। মৃদু অনিলে সূর্যের প্রখরতা কাবু করতে পারেনি মুসাফিরদের যাত্রা। ঘরের ভেতর এয়ার কন্ডিশনের হিমশীতল হাওয়া জানলার পর্দা উড়ানো প্রকৃতির মৃদু বাতাসের সাথে তালগোল পাকিয়ে নিয়েছে কৃত্রিম শীতলতা। ড্রয়িং রুমের সোফায় বসে আছে রিধি। এত ঠান্ডা আবহাওয়ার মধ্যে তারও ঘেমে নিয়ে বিধ্বস্ত অবস্থা। রাগে জেদে গলার রগগুলো ফুলে উঠেছে, ফর্সা মুখ লাল আভায় ছেয়ে গেছে। রেগে যাওয়ার কারণটা অবশ্য যথার্থ। ওর ব্রেন টিউমার হয়েছিল, আর সেটা ওকে জানানো হয়নি অবধি। ওকে না জানিয়ে অপারেশন অবধি হয়ে গেছে। রিধি মানছে সে মুহূর্তে জানানোর পরিস্থিতি ছিল না, কিন্তু এই 7 মাসে এত বড় কথাটা কারো ওকে জানানোর প্রয়োজন মনে হয়নি। আর অপারেশন হয়ে গেছে, ও তো পুরোপুরি সুস্থ, তাহলে কেন জানানো হয়নি? রাগের বশে কথাগুলো আটকে গেছে গলাতেই। চোখ বন্ধ করে নিজেকে সামলে নিল রিধি। নিজের রাগ বশে আনতেই তিরিক্ষ নিয়ে বলে, আমাকে জানানোর প্রয়োজন মনে করনি যখন, তাহলে এখন কেন বলছো এসব বাবা? মামুর কোনো দোষ নেই, আমি নিষেধ করেছি ওনাকে। প্রজ্জ্বলের উত্তরটা পছন্দ হলো না রিধিতার। চোখ ঘুরিয়ে রক্তিম চোখে প্রজ্জ্বলের দিকে তাকালো। প্রজ্জ্বলও তাকিয়েছিল রিধির দিকে। চোখাচোখি হতেই চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকালো প্রজ্জ্বল। রিধিতা চোখ সরালো না, কি যেন একটা উত্তরের অপেক্ষায় তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে। ওকে এড়িয়ে চলার তো জন্য শুধু এই কারণটা হতে পারে না। তাহলে কি কারণ? আরো বেশ কিছুক্ষণ এসব নিয়ে আলোচনা করলো প্রজ্জ্বল ও ওসমান সাহেব। রিধি যেন খেই হারিয়েছে, তার স্থির দৃষ্টি প্রজ্জ্বলের দিকে। কি নিয়ে আলোচনা চলছে সেটাই মস্তিষ্কে ঢুকছে না এই মুহূর্তে। কিছুটা সময় যেতে প্রজ্জ্বল উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্য। ওসমান সাহেব দুপুরে খেয়ে যেতে বললেন, কিন্তু প্রজ্জ্বলের কি যেন একটা তাড়া আছে, যেতেই হবে এখন। রিধিতা তখনও তাকিয়ে আছে প্রজ্জ্বলের দিকে। এতটা সময়ে রিধিতার দিকে ভুল করেও তাকায়নি প্রজ্জ্বল। রিধিতা সেটা খেয়াল করেছে এতক্ষণ যাবৎ। ও ভেবেছিল প্রজ্জ্বল চলে যাওয়ার সময় অন্তত একটাবার তাকাবে, কিন্তু না। সে আশায় এক বালতি বৃতৃষ্ণা ঢেলে রিধির দিকে না তাকিয়ে চলে গেল প্রজ্জ্বল। রিধি তাকিয়ে রইল অনেকক্ষণ। ওসমান সাহেবও মেয়ের দৃষ্টি খেয়াল করেননি তা কিন্তু নয়, তবে প্রজ্জ্বল যা সিদ্ধান্ত নিয়েছে তা রিধিতার ভালোর জন্য। কষ্ট হলেও মেনে নিতে হবে। কিন্তু রিধিতা সবটা জানার পর কি রিয়াকশন দেবে এটাই চিন্তার। সে দুপুরে রিধি আর খাবার মুখে তুলল না, ঘরবন্দি রইল পরের দিন সকাল অবধি। সারা রাত প্রজ্জ্বলের ফোনের অপেক্ষায় ছিল রিধিতা, কিন্তু প্রজ্জ্বল ফোন দেয়নি একটাবারের জন্য। বিকেল 4টা, ড্রয়িং রুমে বসে খুব মনোযোগ সহকারে হাতে একটা বই গুজে তাতে চোখ বুলিয়ে চলেছে রিধিতা। অন্য হাতে কফির মাঝে মাঝে আলতো অধরের ছোঁয়ায় সে চুমুক দিচ্ছে কফিতে। রিধি ছাড়া ওদের বাসাতে আর বাচ্চা বলতে কেউ নেই। সম্পূর্ণ বাড়ি নিস্তব্ধ এখন। আরো 2 সপ্তাহ খানিক কেটে গেছে। রিধিতা কিছুদিন রাগের বশে ঘরবন্দি হয়েছিল অবশ্য, তবে এখন সে কিছুটা স্বাভাবিক।
যদিও ঘর থেকে 2 সপ্তাহ বাড়ির বাইরে যায়নি, তবুও এখন স্বাভাবিক বলা যায়। ঠিকমতো খাওয়া দাওয়া করে আজকাল, সময় মতো ঘুমায়। ওসমান সাহেব মেয়েকে বুঝিয়েছেন, বলেছেন সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। রিধিও অপেক্ষা করছে সেই সময়ের। কবে আসবে সে সময়, সেই সেই প্রতীক্ষিত সময়, যে সময়ে প্রজ্জ্বল আবার রিধিকে আগের থেকেও বেশি ভালোবাসবে, যে সময়ে রিধির ফোন তুলবে প্রজ্জ্বল, যে সময় কিছু মুহূর্ত পরপরই রিধি তাকে চোখে হারাবে। সেই বহু প্রতীক্ষিত সময়ের অপেক্ষায় রিধিতা। কলিং বেলের শব্দে ভ্রু কুচকে এলো রিধির। গল্পের খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা পড়ছে ও। চোখ সরালেই যেন হারিয়ে যাবে। কিছু মুহূর্তের জন্য দরজা খোলার কথা ভুলে গেল রিধি, আবার মনোনিবেশ করলো গল্পতে। কিন্তু পরক্ষণে আবারও সেই বিরক্তিকর কলিং বেল বেজে উঠল। বইটা ওভাবেই উল্টো করে সোফায় রেখে উঠে দাঁড়ালো রিধিতা। কিছুটা বিরক্তি নিয়ে পা বাড়ালো দরজার দিকে। আমি ছাড়া যেন এই বাড়িতে দরজা খোলার কেউ নেই, অসহ্য। নিজের মনে মনে কথাগুলো আওড়ে দরজা খুলল রিধিতা। দরজার বাইরে দাঁড়ানো লোকটাকে দেখে কিছুটা ভেবাচাকা খেয়ে গেল ও। মাঝবয়সী একটা ছেলে। রিধিতা আগে কখনো তাকে দেখেছে বলে মনে পড়ছে না। কৌতূহল চাহনি নিয়ে রিধিতা কিছু প্রশ্ন করার আগে ছেলেটা গড়গড় করে বলল, আপনি রিদিতা আব্বু তাই না? আমি নাইম, প্রজ্জ্বল ভাইয়ের পাড়াতেই থাকি। আমাকে প্রজ্জ্বল ভাই পাঠিয়েছে, আপনার একটা সাইন লাগবে, খুব আর্জেন্ট। আপনাকে প্রজ্জ্বল ভাই পাঠিয়েছেন? তার প্রমাণ? প্রশ্ন শেষ হতে না হতেই ড্রয়িং রুম থেকে ফোনের টোন কানে এলো রিধিতার। ছেলেটা হাতের ইশারায় বোঝালো ফোনটা তোলার জন্য। রিধি আবারও দরজা বন্ধ করে ফোন তুলতে দ্রুত পায়ে এগিয়ে এলো ড্রয়িং রুমে। ফোন হাতে নিতেই চোখ বড় বড় হয়ে গেল। ফোন স্ক্রিনে জলজল করছে ডেভিল নামটা। রিধিতার যেন বিশ্বাসই হচ্ছে না। টোনটা আর বাজতে না দিয়ে তৎক্ষণাৎ ফোন রিসিভ করে কানে ধরলো। চুপ থাকলো বেশ কিছু সময়। ফোনের ওপাশ থেকেও কোনো কথা আসছে না। ফোনের মধ্যে নিস্তব্ধতা ভেঙে কথা বলে উঠল প্রজ্জ্বল। শুনতে পাচ্ছিস রিদি? রিধি ছোট করে জবাব দিল, হুম। বাইরে দাঁড়ানো ছেলেটা যা বলছে তাই কর চটপট। আমি পাঠিয়েছি ওকে। রিধি তার পাল্টা প্রশ্ন করলো না, এগিয়ে গেল আবারও দরজার দিকে। বারবার ফোনের দিকে তাকাচ্ছে রিধিতা। এতদিন পর ফোন দিয়েছে প্রজ্জ্বল, একটু কথা না বলে কি কেটে দিবে ফোনটা? চিন্তা করিস না, লাইনে আছি আমি, ফোন কাটবো না। আজ কথা বলবো কিছুক্ষণ। তো যতক্ষণ কাটতে ইচ্ছে হবে না ঠিক ততক্ষণ, শুধু তাড়াতাড়ি সাইন করে দে। খুশিতে আত্মহারা হয়ে উঠল রিধিতা। এতদিনের অভিমান হুট করে পড়ে গেল বহু প্রতীক্ষিত কণ্ঠস্বর শুনে। দরজা খুলে মুচকি হাসল রিধিতা। হাত বাড়িয়ে দিল ছেলেটার দিকে। ছেলেটিও আড়ষ্ট ভঙ্গিতে পকেট হাতড়ে কলম বের করে একটা কাগজ সহ সেটা এগিয়ে দিল রিধির দিকে। রিধি হিতাহিত জ্ঞান ভুলে ছেলেটার দেখানো জায়গায় সাইন করে দিল চটজলদি। তার মস্তিষ্ক এখন অস্থির। ছেলেটাকে যেন বিদায় দিতে পারলেই বাঁচে। হাজারো কথা জমে আছে, সেগুলো কথা বলবে প্রজ্জ্বলকে, তা নিয়ে অস্থির রিধিতা। রিধি কাগজটাতে সাইন করতে ছেলেটা এক প্রকার সেটা ছিনিয়ে নিয়ে চলে গেল। দ্রুতগতিতে পা ফেলে সে চলে গেল সেখান থেকে। তার চালচলনে রিধির মনে হলো কেউ যেন পুরো শহরের দায়িত্ব তাকে দিয়ে রেখেছে। ছেলেটা চোখের আড়াল হতে দরজা বন্ধ করে নিজের ঘরে গেল রিধি। বারান্দায় রাখা একটা নিচু টুলের উপর বসে আয়েশ করে দেয়ালে পিঠ ঠেকালো। শান্তি লাগছে, বড্ড শান্তি লাগছে আজ। না চাইতেও খুশির জোয়ার দেখা দিল আখিতে। পলক ফেলতেই গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। কাঁদছিস কেন রিদি? ওপাশ থেকে প্রজ্জ্বলের আধো কণ্ঠের আহ্লাদি বাণীতে কান্না বেড়ে গেল রিধিতার। চোখ বন্ধ করে হাতের মুঠো দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করলো রিধিতা। বেশ কিছুটা সময় কেটে গেল। ফোনের ওপাশে প্রজ্জ্বল খুব মনোযোগ দিয়ে রিধির দ্রুতগতি শ্বাস প্রশ্বাস গুনছে। রিধি একটু শান্ত হতেই প্রজ্জ্বল কথা বলে উঠল, বলল, কান্না না থামালে ফোন কাটবো কিন্তু। রিধি তড়িঘড়ি করে নিজের দুচোখ মুছে নেয় হাতের উল্টো পিঠে। জেদ নিয়ে কান্নারত কণ্ঠে বলে, আপনি কিন্তু বলেছিলেন আমি না চাইলে ফোন কাটবেন না আপনি। কাটবো না রিদি। সেই আগের ডাক, প্রজ্জ্বলের সেই মায়া মেশানো ডাক শুনে রিধির কান্না থেমে গেল। তবে এখনো হিচকি উঠছে মাঝে মধ্যে। ভালোবাসিস আমায় রিতরানি? উত্তর দে রিদি, আমি তোর উত্তরের অপেক্ষা করছি কিন্তু। রিধিতা কি বলবে? ও তো খেই হারিয়ে ফেলেছে। প্রজ্জ্বল এমন প্রশ্ন আগে কখনো করেছে বলে মনে পড়ছে না তার। প্রজ্জ্বলের প্রশ্ন শুনে রিধির হৃদস্পন্দন বেড়ে গেছে অনেক গুণ। কি বলবে বুঝতে পারছে না। প্রজ্জ্বলকে কতটা ভালোবাসে তা মুখে প্রকাশ করতে পারছে না। রিধির ভাবনার মাঝে আবারও বলল প্রজ্জ্বল,
আমি জানি তুই ভালোবাসিস আমায়, কিচ্ছু বলতে হবে না তোকে। শুধু যদি সত্যি ভালোবেসে থাকিস তাহলে শুধু বল। রিধি অপেক্ষা করলো না, ছোট্ট করে বলল, হুম। তাহলে আমি যা বলবো তাই করবি? করব। ভোর সন্ধ্যা, নিস্তব্ধ আধার শহরের ব্যস্ত রাস্তা খানিক ছুঁয়েছে। অনিলে গা ভাসিয়ে তীর তীর করে কাঁপছে গাছের পাতা। ওসমান সাহেবের পা জড়িয়ে মাঝে মাঝেই ফুপিয়ে উঠছে রিধিতা। কান্নার রেশ এখনো কাটেনি। ওসমান সাহেব সেই কখন থেকে মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু রিধি অবুঝ। ওসমান সাহেব না পারছেন কান্না থামাতে, না পারছেন নিজের পা দুটো ছাড়িয়ে নিতে। বারান্দার দরজায় মাথা ঠেকিয়ে মেয়ের সাথে চোখের পানি ফেলছেন রিধিতার মা। রিধি একটু শান্ত হতেই ওকে ধরে ওঠানোর চেষ্টা করেন তিনি। রিধি দুর্বল শরীরে মায়ের হাতটা ছাড়িয়ে নিয়ে আবারও শক্ত করে ওসমান সাহেবের পা জোড়া জড়িয়ে ধরে। হাঁটুর কাছে মাথা ঠেকিয়ে ভাঙা কণ্ঠে অভিমান নিয়ে বলে, বাবা, তুমি না বলেছিলে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে? কি হলো এটা বাবা? সময়ের সাথে তো সবকিছু উল্টে গেল। সব শেষে কি এটাই প্রাপ্য ছিল আমার? কি দোষ করেছি আমি? শান্ত হও আম্মা, সব ঠিক হয়ে যাবে। আবারও মিথ্যে সান্ত্বনা দিচ্ছ? কিছুই ঠিক হবে না আর। সব কিছু প্রজ্জ্বল ভাই নিজ হাতেই শেষ করেছে আজ। ওসমান সাহেব কিছু বলার মতো খুঁজে পেলেন না। বরাবরের মতো মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করেন। প্রজ্জ্বল যা করতে চেয়েছে তা রিধির ভালোর জন্যই। কি বা বলবেন তিনি। রিধি মাথা তুলে তাকালো ওর বাবার দিকে। চোখে লেগে থাকা পানির ফোঁটা মুছে নিয়ে টান টান কণ্ঠে বলল, বাবা, বলো আম্মা। প্রজ্জ্বল ভাই যা করেছে তা কি ঠিক করছে? তোমার কি মনে হয়? মেয়ের রাগী কণ্ঠের আওয়াজে কিছুটা অবাক হয়ে গেলেন ওসমান সাহেব। সেই ঘন্টা দিনেক ধরে কেঁদেই যাচ্ছে রিধি, এত বুঝিও কোনো কথা শোনেনি, অথচ হঠাৎ এমন উদ্ভট প্রশ্ন কেন করছে? ওসমান সাহেব কিছুক্ষণ ভেবে বললেন, প্রজ্জ্বল কেন এই সিদ্ধান্ত নিয়েছিল সেটা বলছি আমি তোমায়। আমি এই সামান্য কারণে প্রথম থেকেই এতে দ্বিমত পোষণ করে এসেছি, কিন্তু তুমি তো জানোই প্রজ্জ্বলের জেদ সম্পর্কে। রিধি হঠাৎই মুচকি হাসল। মেয়ের মুখে হাসি দেখে কিছুটা আকস্মিকতার সাথে খুশিও হলেন ওসমান সাহেব। মেয়ের হাসির রহস্য জানতে সেদিকে তাকাতে রিধি বলে, প্রজ্জ্বল ভাই সামান্য একটা কারণ নিয়ে যতটা কষ্ট আমায় দিয়েছে তার শাস্তি তো ওনাকে পেতেই হবে। তুমি আমাকে সাহায্য করবে তো বাবা? ওসমান সাহেব মেয়ের রহস্যময় হাসি দেখে কিছু একটা আঁচ করেন। তিনিও মুচকি এসে মেয়েকে আশ্বস্ত করেন তিনি আছেন সবসময় তার মেয়ের সাথে। রিধি বাবার সম্মতি পেতেই বলে, ফুপিকে ফোন লাগাও তাড়াতাড়ি। ওসমান সাহেব তাই করলেন। মেয়ের কথায় আর প্রশ্ন না এনে তার বড় বোন সুফিয়াকে ফোন লাগালেন। এই তোরা বাবা মেয়েতে মিলে কি বুদ্ধি পাকিয়েছিস শুনি, আমাকেও নে তোদের সাথে। রিদিতা ওর মায়ের কথা শুনে হাসে, হাতের ইশারায় মাকে কাছে ডেকে শক্ত করে জড়িয়ে ধরল। ওসমান সাহেব ফোন হাতে নিয়ে মেয়েকে দেখতে লাগলেন। কতটা স্ট্রং ওনার মেয়ে, বারবার ভেঙে পড়েও নিমিষে উঠে দাঁড়াতে জানে। ওপাশ থেকে ফোন রিসিভ হতে ওসমান সাহেব ফোনটা এগিয়ে দিলেন রিদিতার দিকে। রিধিও ওর মাকে ছেড়ে ফোন হাতে নিল আর কানে ফোন লাগিয়ে সালাম দেওয়ার পর রিদা চুপ থাকলো বেশ কিছুক্ষণ, কারণ ওপাশ থেকে সুফিয়ানা অভিযোগের পরশা মেলে ধরেছে তিনি। রিধি ভুলে গেছে, হোবাড়ি যায় না, আগের মতো কথা বলে না, ইত্যাদি ইত্যাদি। রিধি ঠোঁট এলিয়ে আবারও হাসলো। সুফিয়া নামের অভিযোগ শেষ হতেই রিধি প্রশ্ন ছুড়ল, ফুপি, তোমার একটা ডাক্তার বান্ধবী আছে না? সুফিয়া নাম রিধির কথায় সায় দিতে বিশ্বজয়ের হাসি দিল রিধিতা। প্রজ্জ্বলের দেওয়া একটা ছোট্ট গরনের প্যারেন্ট গলায় ঝুলিয়ে সাজগোজ সম্পূর্ণ করে মিররের সামনে থেকে উঠে দাঁড়ালো রিধি। পরনে ভারী কাতানের শাড়ি জড়িয়েছে আর পাত্রপক্ষ দেখতে আসবে বলে কথা। লম্বা চুলের কয়েক গাছি হাতে দিয়ে সামনে টেনে দিতে কিছু একটা খেয়াল করলো রিধি। মাথার পেছনের কিছু অংশ জুড়ে শর্ট লেয়ার কাটের মতো কিছু চুল। চুলগুলো আগে কখনো খেয়াল করেনি তা কিন্তু নয়, আগেও চোখে পড়েছে। মাকে বিষয়ে প্রশ্ন করতে বলেছিল অ্যাসিডের কিছু ছিটা পড়ায় মাথায়, সেখানে চুলগুলো কেটে ফেলা হয়েছিল। তবে রিদি এখন বুঝতে পারছে এটা অ্যাসিডের জন্য নয়, ওর ব্রেন টিউমারের অপারেশনের জন্যই চুলগুলো কেটে ফেলা হয়েছিল। রিদিতা মুচকি এসে চুলগুলো হাত দিয়ে ঠিকঠাক করে নেয়, হাতে চুড়ি পরতে নিয়েও আটকে গেল।
মিররের সামনে এদিক ওদিক ঘুরে ঘুরে দেখলো নিজেকে। না চুড়ি ছাড়াই বেশ লাগছে দেখতে। কি রে রিদিতা, তোর সাজগোজ এখনো শেষ হয়নি? আজকে বিয়ে করে চলে যাবি মনে হচ্ছে। হাত ছাড়াতে ছাড়াতে রিধিতার ঘরে ঢুকলেন সুফিয়ানা। ঘরে ঢুকে রিধিকে সামনে দেখে মুচকি হেসে মাশাল্লাহ বললেন তিনি। রিধি ওর ফুপিকে রাগাতে মজার ছুলে বলে, সেটাই তো, আজকেই চলে যাব আমি। এই বাড়ি আর থাকবো না। তোমরা সবাই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাচ্ছ। শুধু বাড়ি থেকে নয়, একদম এই দেশ থেকেই বের করে দেওয়ার প্ল্যান এঁটেছ। আমি চলে গেলে তোমার আর তোমার ছেলের খুব ভালোই হবে বলো। তোমার ছেলে নতুন একটা বউ পাবে, আর তুমি পাবে নতুন বউমা। তোমার ছেলে তো বেশি উঠে পড়ে লেগেছে আমাকে বিদায় করতে। সোজা ফরেনার ধরে এনেছে, তার নাকি ভালো বন্ধু, ভালো চাকরি করে, আমাকে ভালো রাখবে, ইত্যাদি ইত্যাদি। ওরে আম্মা জান, চুপ কর, দয়া করে চুপ কর। তোর এই বকবকনি থামিয়ে নিচে আয়, ছেলের বাড়ির লোকজন চলে আসছে। আমি গেলাম, তাড়াতাড়ি চলে আয়। সুফিয়ানামও চলে যেতে রিধিতা ড্রেসিং টেবিলের সামনে থেকে ও সানগ্লাসটা উঠিয়ে নিল হাতে। 2 গ্লাসে 2টো ফু দিয়ে সানগ্লাসটা চোখে লাগিয়ে নিজের প্রতিবিম্বের সামনে দাঁড়িয়ে বলল, প্রজ্জ্বল ভাই তার ভালোবাসার দোহাই দিয়ে রাজি করিয়ে নিয়েছিল না, আমি যেন ছেলে পক্ষের সামনে সেজে গুজে বসে যাই। আব দেখো প্রজ্জ্বল বাবু, আগে আগে হোতা হে ক্যা। বারান্দার আলোটা জ্বালিয়ে রেলিং ঘেঁষে দাঁড়ালো রিধিতা। ওর পেছন পেছনেই ঘরে ঢুকলো জিসান নামের ছেলেটা। ছেলে মেয়েকে আলাদাভাবে কথা বলার জন্য পাঠানো হয়েছে। এতে অবশ্য রিধির আগ্রহটাই একটু বেশিই ছিল। রিধি চাইছিল এই ছেলের সাথে আলাদাভাবে কথা বলতে দিক ওকে। জিসান ছেলেটার মধ্যে একটু বিদেশি বিদেশি ভাব আছে। পড়াশোনা শেষ করে বাইরের দেশে সেটেল হয়েছে সে। দেখতে শুনতেও কিছুটা বিদেশিদের মতোই। রিধি রেলিংয়ে হেলান দিয়ে ছোট ছোট চোখ করে তাকালো ছেলেটার দিকে। গায়ের রংটা মনে হচ্ছে একটু বেশিই ফর্সা। প্রজ্জ্বল ভাইও তো ফর্সা, তবে এর মতো সাদা ভূত ভূত দেখায় না। মনে মনে কথাগুলো ভেবে হাসলো রিধিতা। হাসছেন যে? রিধিতা হাসি থামিয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। কথায় রাতে পাশ থেকে পানির জারটা নিয়ে গোলাপ গাছগুলোতে পানি দিতে লাগলো। আপনি কি লজ্জা পাচ্ছেন? রিধি জারটা মেঝেতে ধ্যাপ করে রেখে কোমরে হাত দিয়ে বলে, কেন? হকচকিয়ে 2 পা পিছিয়ে গেল জিসান। নিভানো কণ্ঠে বলল, না মানে অসময়ে গাছে পানি দিচ্ছেন যে, তাই বললাম আর কি। কথা বলতে সংকোচ হলে বলবেন দয়া করে। আমার প্রজ্জ্বলের দেওয়া গাছ, আমি যখন ইচ্ছে তখন পানি দিব, সম্পূর্ণ আমার ইচ্ছে। জিসান কিছু বলল না, আরো কিছুটা পিছিয়ে রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে বলে, উজ্জ্বল আর আপনার সম্পর্কে আমি সবকিছু জানি, সো এসব বলে আমাকে ভরকাতে পারবেন না। সব জেনে শুনেই বিয়েতে রাজি হয়েছি আমি। রিধির কাশি উঠে গেল। ভেবেছিল এই ছেলেকে প্রজ্জ্বল আর ওর বিয়ের কথা বলে সবকিছু সামলে নেবে, কিন্তু না, প্রজ্জ্বল আগে থেকেই সব বলে রেখেছে। তবুও রিধি প্রশ্ন করলো, আমাদের বিয়ের কথাটাও জানেন? জানি। আপনাদের ডিভোর্স হয়ে গেছে সেটাও জানি। ডিভোর্সের কথা শুনে রিধির কয়েকটা হার্টবিট মিস হয়ে গেল, তবে ঢোক গিলে সেটা সামলে নিল, কারণ ও জানে এ বিষয়ে। আর রিধি তা নিজ ইচ্ছায় সাইন করেছে সেই কাগজে। রিধি বলল, আপনি সব জানেন? সব জানি। মুচকি হেসে বলল জিসান, ওহ তাই নাকি? তাই। আমি যে প্রজ্জ্বলের বাচ্চার মা হতে চলেছি সেটা জানেন? দাঁড়িয়ে গেল জিসান, চোখ মুখ কাচুমাচু করে বলল, হোয়াট? সবে সন্ধে 7:30। রক্তিম আলোর বলি রাখা পৃথিবীর নিচে পাড়ি জমিয়েছে অনেকক্ষণ। শহরের ঘরগুলোতে মিটিমিটি জ্বলছে সোডিয়ামের সন্ধে বাতি। বারান্দার কোনায় একটা টুলে বসে নিজের হাতের আঙ্গুলগুলো খুব মনোযোগ দিয়ে দেখছে রিধিতা। চেহারা স্পষ্ট হয়েছে দুষ্টুমির ঝলক। ওর সামনেই চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে একটা ফাইল নাড়াচাড়া করছে জিসান। ভ্রুজোড়া কুঁচকে আছে তার, কপালে চিন্তার ভাঁজ। কেমন একটা অবিশ্বাস্য চাহনি নিয়ে ফাইলটা দেখছে সে। বেশ কিছুটা সময় ফাইলটা নাড়াচাড়া করে তপ্ত নিঃশ্বাস ফেলল জিসান। ভ্রুকুঞ্চিত রেখে বাঁকা দৃষ্টিতে রিধির দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আপনি কি মজা করছেন আমার সাথে? আপনার সাথে কি আমার মজার সম্পর্ক? কথার প্রেক্ষিতে কাট কাট গলায় উত্তর দিল রিধিতা। জিসান দমালো। রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা আছে রিধিতার পজিটিভ প্রেগন্যান্সি, আর ডিএনএ টেস্টের জায়গাতেও প্রজ্জ্বলের নামটা জলজল করছে। অবিশ্বাস করার জায়গা রাখেনি, তাও আবার 2 মাস নয়
4 মাসের প্রেগন্যান্ট রিদিতা। রিপোর্ট তো তাই বলছে। জিসান আবারও একবার রিপোর্টটা মনোযোগ দিয়ে দেখলো। না, কোনো গোলমেল তো কিচ্ছু নেই। তার মানে সত্যিই রিদিতা প্রেগন্যান্ট। জিসান স্বাভাবিকভাবেই ফাইলটা রিধির দিকে এগিয়ে দিল। রিধিও হাত বাড়িয়ে ফাইলটা নিতে জিসান রেলিংয়ে হাত দিয়ে ঠেস দিয়ে সামনে তাকালো। প্রজ্জ্বল আর জিসানের ফ্রেন্ডশিপটা অনেক দিনের। প্রজ্জ্বল তো সবকিছুই বলেছে, কিন্তু এই বাচ্চার ব্যাপারটা কেন লুকালো আমার থেকে? তাহলে কি প্রজ্জ্বল কোনোভাবে ওর অস্তিত্ব অস্বীকার করতে চাচ্ছে? কিন্তু কেন? প্রজ্জ্বল তো এমন নয়। তাহলে কথাগুলো মনে মনে ভেবে ঘাড় ঘুরিয়ে রিধির দিকে তাকালো জিসান। সন্ধিয়ান কণ্ঠে প্রশ্ন করলো। আপনাদের মাঝে তো সবকিছুই স্বাভাবিক দেখলাম, তাহলে আপনাদের ডিভোর্স কেন হলো? আর আপনি প্রেগনেন্ট সত্ত্বেও প্রজ্জ্বল আমার সাথে কেন আপনাকে বিয়ে দিতে চাচ্ছে? কিছুই বুঝতে পারছি না আমি, মিস রিদিতা। আমি মিস না মিসেস। দেখুন আমার হাতে দুটো রিং জলজল করছে। বা হাতটা জিসানের দিকে এগিয়ে দেখালো রিধিতা। চেহারায় এমন গম্ভীরতা এনেছে যেন সে কিচ্ছুটা জানে না। রিধির হাতের দিকে এক পলক তাকিয়ে জিসান বলল, প্রজ্জ্বল যে বলেছিল আপনাদের ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স পেপারটা সচক্ষে দেখেছেন মিস্টার জিসান? রিধির প্রশ্নে ভেবাচাকা খেয়ে গেল জিসান। এটা তো আগে ভেবে দেখেনি। প্রজ্জ্বল শুধু বলেছে ওদের বিয়ের সময় ডিভোর্স পেপারটা ওকে দিয়ে দিবে। বিশ্বাস করুন, আপনাদের কেমিস্ট্রিটা আমি বুঝতে পারছি না। আপনি যে প্রেগনেন্ট সে ব্যাপারটা আগে থেকে জানতাম না আমি। যদি প্রজ্জ্বল প্রেগনেন্সির কথা আমাকে জানাতো তাহলেও আমি আপনাকে বিয়ে করতাম, তবে সেটা আপনি অন্য কারো স্ত্রী হলে। কিন্তু প্রজ্জ্বলের নিজের অস্তিত্ব অস্বীকার করে সেটা অন্যায়ভাবে আমার ঘাড়ে চাপিয়ে দেবে, এটা আমি মেনে নেব না। ও নিজের স্ত্রীকে এইভাবে অবহেলা করছে কেন বুঝতে পারছি না। ও যে এমন জানা ছিল না আমার। তবে আপনি এত কিছু আমাকে না বলে আইনত পদক্ষেপ নিতে পারতেন। রিধিতার প্রচন্ড ভয় হতে শুরু হলো। এবার কি বেশি বেশি হয়ে যাচ্ছে নাকি? না, প্রজ্জ্বল সামান্য কারণে ওর সাথে যা করছে সেটা তো ঠিক না। যা হচ্ছে হোক। রিধি নিজেকে সামলে দাঁত কেলিয়ে বলল, এটা আসলে প্রতিভক্তি। ননসেন্স। আপনাদের বাঙালি নারীদের বলিহারি। স্বামী অন্যায় আবদার করলো আর মেনে নিলেন। রিধিতা আবারও মুচকি হেসে কটাক্ষ করে বলল, ওই যে বললেন বাঙালি নারী তো তাই সব পারি, ঠান্ডা মাথায় সব সামলে নিতে পারি। এই যে আপনার ক্ষেত্রেই দেখুন কেমন সামলে নিলাম। রিধি শেষ কথাগুলো বিড়বিড় করে বলাতে জিসান স্পষ্টভাবে কিছু বলল না। তবে রিধিকে আগামী দিনে শুভেচ্ছা জানিয়ে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল সে। জিসান চলে যেতে উঠে দাঁড়ালো রিধিতা। আকাশপানে এক পলক তাকিয়ে হাত ছাড়িয়ে মৃদুভাবে ঘুরতে লাগলো। ঠোঁটে দুষ্ট হাসির রেখা টেনে গান ধরলো সে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, আহা কি সুধা চারিপাশে। মধ্যরাত্রি পেরিয়ে গেছে। গভীর রাতে নির্লিপ্ত চাঁদ একা বড় নীল নীলক্ষরার পাহারায় বসেছে। সঙ্গে জল জলে পুলিঙ্গগুলো মেঘে ঢাকা পড়েছে আজ। বারান্দার হাট করে খুলে রাখা দরজাটা কারো অপেক্ষা করছে। ঘরে টানানো কৃত্রিম পাখাটা বন্ধ করে রাখা, জানলার পর্দাগুলো সরিয়ে রাখায় মৃদুমন্দ গতিতে ছুটতেই প্রকৃতির নির্মল অনিল। গায়ে চাদর টেনে বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে রিধিতা। তলিয়ে আছে ঘুমের মধ্যে। জিসানরা চলে যেতেই সেই সন্ধ্যায় ওভাবে সাজগোছ নিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিয়েছিল সে। চোখে কখন ঘুম নেমেছে বুঝতেই পারেনি। সুফিয়া নাম চলে যাওয়ার আগে রিধিকে খাওয়ানোর জন্য অনেকবার ডেকে গেছে। ওঠেনি রিধিতা। ঘুমের মধ্যে হঠাৎ অস্বস্তি বোধ হতেই শরীর থেকে চাদর সরিয়ে দিল। না, তবুও গরম লাগছে। অলসতার জন্য উঠে ফ্যানের সুইচটা অন করতে ইচ্ছে করছে না। ওভাবেই ঘাপটি মেরে শুয়ে থাকলো কিছুক্ষণ। ঘুমের মধ্যে মনে হচ্ছে এই বুঝি পাখাটা চালিয়ে দেবে কেউ। না, মিনিট 10 পেরিয়ে গেল। ঘেমে নিয়ে বিধ্বস্ত অবস্থা হতেই শটান উঠে বসলো রিধিতা। ঘুমু ঘুমু চোখে চারদিকে তাকাতেই ভরকে গেল। ঘরটা এমন অন্ধকার হয়েছে কেন? রিধি আবারও চোখ কষলে তাকালো চারিদিকে। না, সত্যিই ঘরটা অন্ধকার হয়ে আছে। ঘরে কোনো জিনিসপত্র চোখে পড়ছে না। রিধি স্পষ্টভাবে মনে হলো ও বাতি চালিয়ে রেখে ঘুমিয়েছিল। বাতিটা না হয় মা এসে অফ করেছে, তাই বলে জানলা আর বারান্দার দরজা দুটোই তো খোলা ছিল। রিধিতা অন্ধকারে বালিশের আশেপাশে ফোনটা হাতড়ালো। না, ফোনের অস্তিত্বও নেই কোথাও। সেই বিকেলের পর থেকে ফোনের হদিশ নেই।
রিধি ভরকালো এবার। শুকনো ঢোক গিলে আস্তে ধীরে নেমে পড়লো বিছানা থেকে। এভাবে বসে থাকলে তো আর কাজ হবে না, আলো জ্বালাতেই হবে। রিধি কোনো রকম এগিয়ে গিয়ে সুইচের বোর্ডটা হাতের নাগালে পেল। বাতি জ্বালিয়ে দিতে দেয়ালে মাথা টেকিয়ে হাফ ছেড়ে বাঁচলো রিধিতা। কি এক অপ্রতিকর অবস্থা! কাল সকালেই মাকে আচ্ছা করে বকে দেবে, সেটা ভেবে নিয়ে জানলা দেখার জন্য পেছন ঘুরলো রিধি। ঘুরতে কিছুটা আটকে উঠে চিৎকার দিল, কিন্তু সামনে প্রজ্জ্বলকে দেখে নিজের মুখ চেপে ধরে নিজেকে সামলে নিল রিধিতা। দেয়ালে পিঠ ঠেকিয়ে চোখ বন্ধ করে কয়েকবার বড় বড় শ্বাস নিল। কিছুটা সময় যেতেই স্বাভাবিক হলো রিধিতা। সামনে তাকাতে দেখলো প্রজ্জ্বল কপালে এক হাত চেপে রক্তচক্ষু নিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। ভয়ঙ্কর সেই চাহনিকে উপেক্ষা করে রিধি পাশ কাটিয়ে গেল প্রজ্জ্বল। পর্দাগুলো সরিয়ে দিয়ে জানলাটা খুলে দিল। এসব যে প্রজ্জ্বলের কাজ তা বুঝতে পেরেছে রিধিতা। মৃদু পায়ে হেঁটে বারান্দার দরজাটা খুলে দিতে নিতেই প্রজ্জ্বল দ্রুত গতিতে এসে রিধির দুহাত আটকে ওকে চেপে ধরলো দেয়ালের সাথে। রিধি তৎক্ষণাৎ ভড়কে গেলেও ভয় পেল না। মুচকি এসে প্রজ্জ্বলের চোখে চোখ রাখলো ধীরভাবে, শক্ত কণ্ঠে বলল, জোরাজুরি করতে হবে না মিস্টার প্রজ্জ্বল, আমি আপনার অপেক্ষাতেই ছিলাম, জানতাম আপনি আসবেন, তাই তো সাদর আমন্ত্রণে বারান্দার দরজা খুলে রেখেছিলাম। ঠান্ডা মাথায় কথা বলতে পারি আমরা। কৃত্রিম হাওয়ার আপনার ভ্রষ্ট মস্তিষ্ক ঠান্ডা করতে পারবে না, তাই জানালাটাও খুলে দিলাম। কিন্তু একটা ব্যাপার কিছুতেই বুঝলাম না আমি, আপনি দরজা জানালা লাইট সব বন্ধ করে দিয়েছিলেন কেন? মেরে ফেলার পায়তারা করেছিলেন নাকি? প্রজ্জ্বলের রাগ বেড়ে গেল আরো। রাগের ধাঁচে লালচে হয়ে উঠেছে নাকটা, কপালে স্পষ্ট হয়েছে উপশিরাগুলো। রাগ দমাতে না পেরে এক হাতে রিধুর দুগাল শক্ত করে চেপে ধরল প্রজ্জ্বল। অসহ্য ব্যথায় রিধির চোখ গড়িয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। সেটা প্রজ্জ্বলের হাত ছুঁতে রিধির গাল ছেড়ে দিল প্রজ্জ্বল। রিধি মাথা নিচু করে তার ছেলের হাসি দিয়ে জোরে ধাক্কা দিল প্রজ্জ্বলকে। ডাল হারিয়ে দুপা পিছিয়ে গেল সে। চোখের পানিটুকু হাতের পিঠে মুছে বেড়ে গিয়ে বসলো রিধিতা। প্রজ্জ্বলের দিকে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, এত ভালোবাসা? দু ফোঁটা চোখের পানি সহ্য হলো না? অথচ এমন হাজারো ফোঁটা চোখের পানি ঝরিয়েছি আমি, হাজারো আকুতি মিনতি করেছি, তখন কোথায় ছিলেন আপনি? লোক দেখানো ভালোবাসা ভালোই জানেন। রিধির দিকে কটমট চোখে তাকালো প্রজ্জ্বল। রাগ দমাতে হাতের মুঠো শক্ত করে নিল, বলল, কি বলেছিস তুই জিসানকে? রিধি না জানার ভান করে বলে, কি বলেছি? রাগ উঠাস না রিদি, যা বলেছি তার উত্তর দে। কেন উত্তর দিব? বাধ্য নই আমি আপনার উত্তর দিতে। এত কিছুর পরেও আপনি আমার থেকে জবাব আশা করছেন? তুই বাধ্য। জেদ দেখিয়ে বলল প্রজ্জ্বল। কোন অধিকারে? সব অধিকারের বাঁধন খুলে দিয়েছেন আপনি। আপনার থেকে আমি হাজার আকুতি করেও যখন উত্তর পাইনি, তখন আপনি কিভাবে আমার থেকে উত্তর আশা করেন মিস্টার প্রজ্জ্বল? প্রজ্জ্বল রাগান্বিত স্বরে বলল, কি বলতে চাইছিস তুই? কোনো উত্তর পাসনি তুই? রিধিতা বিছানায় পা দোলাতে দোলাতে বলল, এখনো এত ভনিতা করছেন কেন? প্রয়োজন নেই তার। সবটা জানি আমি। কি জানিস তুই? সবটা জানি, তবে এখন আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি, বলুন। জিসানের সাথে আবার ফ্রেন্ডশিপটা এইভাবে খারাপ করে দিলি কেন? আমি যা করেছি সবটা তোর ভালোর চুপ করুন, একদম চুপ করুন। চেঁচিয়ে বলল রিধিতা। গলায় কান্না চেপে আবারও বলল, আপনার ভালো আপনার কাছেই রাখতেন। কোনো ভালো আমার প্রয়োজন ছিল না। ভালো ছিলাম আমি, অনেক ভালো ছিলাম। আপনার চলে যাওয়ার হলে চলে যেতেন। কেন ভালোবাসার অজুহাতে অন্য একটা ছেলের সামনে সেজে গুজে দাঁড়াতে বললেন? এসব প্রশ্নের উত্তর কি দিবেন আপনি? চুপ করে আর আছেন কেন? উত্তর জানা নেই তাই না? সমস্যা নেই, আমি উত্তর দিয়ে দিচ্ছি। করুণা করেন আমাকে তাই না? করুণা? দরকার নেই আপনার করুণার। ফেলনা না আমি। এসিড অ্যাটাকের শিকার হয়েছি বলে দেশ ছাড়তে হবে, সেটা কোথায় লেখা আছে? নাকি নতুন আইন তৈরি করেছেন আপনি? এটুকুতে প্রজ্জ্বল দমে গেল। দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়লো মেঝেতে, হাঁটুতে হাত রেখে মাথা নিচু করে বলে, আমি তোকে সব সময় প্রোটেক্ট করতে চেয়েছিলাম। রায়হান ফিরে এসে যদি আবারও একই কাজ করতো তোর সাথে, তখন কি করতাম আমি? দূরে সরিয়ে রাখতে হলেও আমার জানটাকে সুরক্ষিত রাখতে চেয়েছিলাম। তুই? প্রজ্জ্বলকে থামিয়ে দিয়ে রিধিতা বলল,
হয়েছে, শেষ। তালি দেব কি আপনার মার্জিত বক্তৃতার জন্য? তবে কি জানেন, আপনার মুখে এসব মহাবাণী শোভা পাচ্ছে না, জঘন্য লাগছে। রিদি! একগতি ভরা দৃষ্টিতে তাকিয়ে রিধিতাকে ডাকলো প্রজ্জ্বল। আপনার উপর যে সম্মানটুকু মার্জিত ছিল আমার কাছে, সেটা আজ নিমিষেই শেষ হয়ে গেল আপনার কথা শুনে। কি করে আপনি এমন ভাবতে পারেন প্রজ্জ্বল ভাই? ধিক্কার জানাই আপনাকে। আপনার মন মানসিকতা, বিবেক এত নিষ্ঠুর। এই দেশে একটা রায়হান নেই। ভালো মানুষের মুখোশের পিছনে হাজার রায়হান আছে, যারা প্রত্যাখ্যান পেলেই আমার মতো হাজার হৃদিতাকে ঝলসে দিতে ওত পেতে আছে। সেই হাজার হৃদিতার কি হবে? আমি না হয় একা বিদেশগামী হয়ে বেঁচে গেলাম রায়হানের হাত থেকে, কিন্তু এ দেশের বাকি হৃদিতার কি হবে? আপনি একটা বারের জন্য তাদের কথা ভাবলেন না, শুধু নিজের স্বার্থটুকু দেখলেন, ভিতর মতো আমাকে লুকিয়ে রাখতে চাইলেন। একবার ভাবতে পারলেন না তাদের ইন্সপিরেশন হতে পারি আমি? আপনার বিবেচনা এত জঘন্য, ছি, লজ্জা করছে আমার। কি ভেবেছিলেন আমি আপনাতে পাগল বলে হিতাহিত জ্ঞান সব ভুলে গেছি? আপনি যাকে তাকে পাঠিয়ে সাইন করে চাইবেন, আর আমি না দেখেই সাইন করে দেব? আমি স্পষ্ট দেখেছি ডিভোর্স পেপারটা। বিশ্বাস করুন, তখন এত কষ্ট হয়েছিল, মনে হয়েছিল কেউ আমার কলিজাটা ছিঁড়ে নিয়েছে। তবে এখন আর কষ্ট হচ্ছে না। আপনার মুখে আপনার স্বার্থপরতা দেখে ঘৃণা হচ্ছে। খুব উদাহরণ দিতেন না, আগলে রাখবেন সবসময় আমাকে। আমার সাহারা আপনি, এটাই তার নমুনা, এটা প্রাপ্য ছিল আমার। প্রজ্জ্বল উঠে দাঁড়ালো, চোখ ছলছল করছে। রিধির দিকে আসতে নিতেই থামিয়ে দিল রিধিতা। বলল, খবরদার আমার দিকে এগুলো, নিজেকে শেষ করে দিব একদম। বেরিয়ে যান এখান থেকে। বহুত দেখেছি আপনার করুণা, আশা করছি আপনার সব উত্তর পেয়ে গেছেন। চলে যান এখান থেকে তাড়াতাড়ি। প্রজ্জ্বল থম মেরে দাঁড়িয়ে রইল। কিছু বলতে নেওয়ার আগেই রিধিতা আবারও বলল, ডিভোর্স পেপারে আমার নামটা লিখিনি আমি, হুদাই একটা সাইন বসিয়ে দিয়েছিলাম। তবে চিন্তা করবেন না, এবার আমি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। অপেক্ষা করুন শুধু। আপনার মতো জঘন্য লোককে আমার লাইফে প্রয়োজন নেই। বেরিয়ে যান তাড়াতাড়ি। আই হেট ইউ মিস্টার প্রজ্জ্বল, আই হেট ইউ। প্রজ্জ্বল নড়ল না, পা জোড়া আটকে গেছে রিধির শেষ কথাটা শুনে। হেট ইউ? এত সহজে বলে দিল রিধিতা, এত সহজে? প্রজ্জ্বলের ভাবনার মাঝে ওর হাতে টান পড়ল। রিধিতা ওকে ঠেলে বের করে দিচ্ছে ঘর থেকে। প্রজ্জ্বলকে ধাক্কা মেরে বারান্দায় ঠেলে দিয়ে দরজা আটকে দিল রিধিতা। চোখ ভিজে উঠল অঝোর বৃষ্টিতে। সেখানে বসে পড়ে দরজায় মাথা ঠেকিয়ে একটাই কথা আওড়াতে লাগলো, হেট ইউ প্রজ্জ্বল, হেট ইউ, হেট ইউ। দিন কতক পেরিয়ে গেছে। সময়ের গতি তার তথাকথিত নিয়মে বাধা। সময় সাপেক্ষে অতীতের পিছুটা ক্ষণিকের জন্য ভুলে থাকার চেষ্টা করলেও মস্তিষ্ক ভুলতে দেয় না। ঠিক মনে করিয়ে দেয় একলা মুহূর্তগুলোতে। বাড়ির সামনের রাস্তায় একটা রিকশার অপেক্ষায় দাঁড়িয়ে আছে রিধিতা। এই কয়েকদিনে বাসার বাইরে তেমন একটা বের হয়নি সে। কলেজে ডাক না পড়লে হয়তো আজও বের হতো না। প্রজ্জ্বলের ব্যাপারটা নিয়ে প্রচন্ড রকমের আপসেট সে। প্রজ্জ্বলকে বরাবরের মতো ভুলতে চেয়েছে, কিন্তু সেটা সম্ভব হয় না। ঘৃণিত ব্যক্তি হিসেবেও মস্তিষ্কে সব সময় বিচরণ করতে থাকে প্রজ্জ্বল। এ কদিনে অবশ্য প্রজ্জ্বলের দেখা পাওয়া যায়নি আর। রিধি ভেবেছিল হয়তো প্রজ্জ্বল ফোন দেবে, বিন্দুমাত্র অপরাধ বোধ থেকে হলেও সরি বলবে। কিন্তু প্রজ্জ্বল এসবের কিছুই করেনি। এমনকি রিধির কথা অনুযায়ী এ কয়দিনে ওর সামনে অব্দি আসেনি। রিধি এসব ভাবতে ভাবতে একটা তপ্ত আর একবার মাথা বাড়িয়ে গন্তব্যের দিকে রাস্তাটা দেখে নিল। এমনিতেই তো রাস্তার অভাব থাকে না অটোরিকশার। আজ এত সুনসান রাস্তা দেখে বিরক্ত লাগছে রিধির। ওসমান সাহেব অবশ্য বলেছিল বাসার গাড়িটা নিয়ে যেতে, কিন্তু রিধি নেয়নি। সে তার জেদে অটো। প্রজ্জ্বলের ওকে বিদেশে পাঠিয়ে দেওয়ার কারণটা জানার পর জেদটা আরও বেড়ে গেছে। কোথায় যাওয়ার হলে সে স্বাভাবিকভাবেই যাবে, আগে যেমন যেত। এতে যা হবার হোক। তবে আর 5 মিনিট যেতেই রিধির জেদটা একটু কমে এলো। রাস্তায় কোনো গাড়ির অস্তিত্ব নেই। মাঝে মাঝে 2-1টা প্রাইভেট কার যাতায়াত করছে শুধু। ঘড়িতে চোখ বুলিয়ে বাড়ির গাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল রিধিতা। বেলা 11টা, 11:30 না পৌঁছালে প্রিন্সিপাল ঘাট ধরে বের করে দিবে কলেজ থেকে। ঘাড়ে ঝোলানো ব্যাগটা ঠিকঠাক করে বাসার গেটে পা রাখতে না রাখতে গাড়ির হুইসেল শুনে থেমে গেল রিধিতা। ঘাড় ঘুরিয়ে সেদিকে চোখ রাখতে কিছুটা অবাক হলো। কারের দরজা ঘেঁষে দাঁড়ানো লোকটাকে দেখে
চোখ বড় বড় হয়ে গেল। আবেগে আপ্লুত হয়ে রিধি হালকা চেঁচিয়ে বলে উঠল, রাদীপ ভাইয়া। রাদীপ মুচকে হাসলো। গাড়ির দরজা লাগিয়ে রিধির কাছাকাছি এসে দাঁড়ায়। এক হাত রিধির মাথা রেখে হাসি মুখেই বলে, অনেক বড় হয়ে গেছিস পিচ্ছি। রিধিও হাসলো, মুখ গোমরা করার ভান করে বলল, বড় হয়ে গেছি যখন তাহলে পিচ্ছি রাখছেন কেন? রাদীপ এবার জোরেই হেসে উঠল রিধির কথা শুনে। প্যান্টের পকেটে হাত গুজে বলল, তুই তো সবসময় পিচ্ছি আমার কাছে, বুড়ি হয়ে গেল পিচ্ছি রাখবো তোকেই। তোর নাতি নাতনির সাথে তোকেও পিচ্ছি পিচ্ছি রাখবো। রিধি মৃদু হাসলো। রাকিবের সাথে প্রজ্জ্বলের একাংশে মিল, কথাবার্তার ধাঁচটাও কিছুটা এক, চেহারার সাথেও কিছুটা মিলে যায় দুজনের। হঠাৎ কেউ দেখলে প্রজ্জ্বল আর রাদীপকে যমজ ভাবতে পারে। দুজন বেস্ট ফ্রেন্ড বলেই এত মিল থাকবে, ব্যাপারটা কিছুটা অবিশ্বাস্য। মাথা নিচু করে মুচকে আসলো রিধিতা। এই মুহূর্তে প্রজ্জ্বলকে মনে পড়ছে খুব। মাথা উঠিয়ে রাদীপের গাড়ির দিকে একবার চোখ বুলিয়ে নিল। রাদীপ তো একা একা কোথাও যায় না, হয়তো প্রজ্জ্বলও এসেছে। কাউকে খুঁজছিস নাকি পিচ্ছি? চৌকিত হলো রিধিতা। প্রশ্ন এড়াতে আমতা আমতা করে বলল, না, মানে তুমি নতুন গাড়ি কিনেছো তাই দেখছিলাম আর কি। ও আচ্ছা, রাদীপ কিছুটা আজ করতে পারলেও কিছু বললো না। রিধি নিজেই নিজের মাথায় ছোট্ট করে একটা গাঁটটা মারল। নিজেকে গাধি অপবাদ দিয়ে হাসার চেষ্টা করে বলল, ভাইয়া আমি কত ভুল মনে হয়েছি দেখছো। তুমি কবে দেশে ফিরলে সেটাই জিজ্ঞেস করতে ভুলে গেছি। তো কবে দেশে ফিরলে? এই তো দিন দুয়েক আগে। রিধি অভিযোগের সুরে বলল, যাও, কথা নেই তোমার সাথে। দুদিন আগে এসেছো অথচ আমাদের বাসায় আসোনি। রাগ করেছি, কথা বলবো না। মুখ ফুলিয়ে ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকালো রিধি। আসলে দেশে ফেরার কারণটা প্রচন্ড। সুফিয়া আন্টির ফোন পেয়ে আর থাকতে পাইনি। রিধির হঠাৎই হৃদস্পন্দন বেড়ে গেল। নিঃশ্বাস আটকে রইল কিছু সময়ের জন্য। তীব্র একটা ভয়ার্ত ব্যথাতে ঝিমিয়ে উঠল শরীর। একটা সুপ্ত ঢোক গিলে নিজেকে সামলে নিল রিধিতা। প্রজ্জ্বলের খারাপ কিছু হয়েছে কিনা সে চিন্তায় মস্তিষ্কের নিউরনগুলোও অস্থির হয়ে উঠেছে। খুব করে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে রাদীপকে, প্রজ্জ্বল ঠিক আছে তো? কিন্তু নিজেকে সামলে নিল রিধিতা। অনেক কষ্টে বলল, ওহ আচ্ছা। রাদীপ বুঝলো প্রজ্জ্বলের ব্যাপারটা এড়াতে চাইছে রিধি, তাই স্বাভাবিক কণ্ঠে বলল। এবার বিয়ে শাদিটা করে ফেলবো। রিধিতা তৎক্ষণাৎ উজ্জ্বলতা দেখাতে পারল না বিষয়টা নিয়ে। ঠোঁট এলিয়ে কোনো রকমে বলল, পাত্রী কি ঠিক করে ফেলেছ? তা বলা যায়, ও দেশে গিয়ে পরিচয়। তবে সেও বাংলাদেশের স্থানীয়। দুজনেই ফিরেছি, তাই ভাবছি বিয়ে শাদিটাও করে ফেলবো, মন্দ হয় না। ও আচ্ছা, নাম কি সে রাজকন্যার? নেহা। রিধি এবার কিছুটা তাড়া নিয়ে বলে, ভাইয়া আমি তো কলেজে যাচ্ছি, তুমি বাসায় যাও, বাবাও আছে বাড়িতে। আমি 1 ঘন্টার মধ্যেই ফিরে আসব। ততক্ষণে কোথাও যাবে না, ঠিক আছে? রাদীপ হেসে বলল, তা ঠিক আছে, তবে এতক্ষণ যখন বসেই থাকবো তাহলে তোর সাথে কলেজে যাই চল। ফেরার পথে নিহাকেও পিক করে নেব না হয়। রিধি রাদীপকে বারণ করে দিল, কারণ রাদীপ যতক্ষণ থাকবে ওর সাথে ততক্ষণ প্রজ্জ্বলের কথা খুব বেশি মনে পড়বে। আর রীতি সেটা চাইছে না। প্রজ্জ্বলের কথা কোনোভাবে এখন মনে করতে চাইছে না। তবে কে শোনে কার কথা? রিধির হাজারটা বারণ সত্ত্বেও রাদীপ নাছোড়বান্দা। সে রিধির সাথে কলেজ যাবে মানে যাবেই। রিধিও এক পর্যায়ে হার মেনে নিল, সময় আর নেই, কলেজে যেতেই হবে। তাই আর কাল বিলম্ব না করে রাদীপের সাথেই কলেজে গেল রিধিতা। তোর স্পর্ধা দেখে আমি শিহরিত। কি করে সাহস হলো তোর আমার বোনকে উঠিয়ে আনার? তাকে ছোঁয়ার অধিকার কে দিয়েছে তোকে? কোন হাত দিয়ে ছুঁয়েছিলি যেন? কথাটা বলে রায়হানের ডান হাতের শাহাদাত আঙ্গুলে একটা পোঁচ মারল প্রজ্জ্বল। চেঁচিয়ে উঠল রায়হান, তবে সে চিৎকার কারো কান অব্দি পৌঁছালো না। রায়হানের হাত পা মুখে কচটেপ আটকানো। তোর সাহস কি করে হলো আবারও সেই একই ঘৃণ্য কাজ করতে যাওয়ার? আমার হৃদরানীকে আবারও একইভাবে কষ্ট দিতে চাওয়ার সাহস হলো কিভাবে? আইন তোকে বহুত শাস্তি দিয়েছে, এবার আমার পালা। সে যাত্রায় বেঁচে গেলেও এবার তোর বাঁচার সম্ভাবনা খুবই কম। ওয়েট, তোকে একেবারে মেরে ফেলবো না, তবে মৃত্যুর যন্ত্রণা পাবি তুই। বেঁচে থেকেও 1000 বার মরতে ইচ্ছে হবে তোর। ভয়ে নিজের চেহারায় তাকাতে পারবি না। রায়হানের হাতে আর একবার ধারালো ছুরি চালিয়ে দিতেই জ্ঞান হারালো সে। অতিরিক্ত রক্তক্ষরণে বেহাল দশা। প্রজ্জ্বল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। চেয়ারে একটা লাথি মেরে ছুরিটা রায়হানের গলায় চালাতে নিতেই ওকে টেনে আটকে দিল রাদীপ। কিছুটা দূরে টেনে হিচড়ে বলে, ওকে এভাবে মেরে ফেললে কিছুই হবে না। মরে গেলে খুব তাড়াতাড়ি কষ্টগুলো থেকে রেহাই পাবে।
ওর আরও কিছু প্রাপ্য আছে এখনো, ছেড়ে দিন। প্রজ্জ্বল শান্ত হতে কাউকে ইশারা করলো রায়হানকে নিয়ে যেতে। কয়েকটা ছেলে এসে রায়হানের হাতের পায়ের বাঁধন খুলে ওকে নিয়ে গেল অন্য একটা ঘরে। প্রজ্জ্বল দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়ে, এক হাতে মাথার চুল আঁকড়ে ভাঙা কণ্ঠে বলে, আমি খুব বড় ভুল করে ফেলেছি রাজীব। কি করে বোঝাবো আমার হৃদ রানীকে? রাদীপ পাশে বসে পড়ে প্রজ্জ্বলের, ওর ঘাড় চাপড়ে বলে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তোর হৃদিতার সাথে কথা বলা উচিত। মেয়েটা প্রচণ্ড কষ্ট পেয়েছে। তোর ওর ছোট মস্তিষ্ক এখন অভিযোগে অভিমানে ভরপুর। ওর কাছে যাওয়া উচিত তোর। নয়তো সময়ের সাথে অভিমানটা আরও বেড়ে যাবে। তবে তোর চরিত্রের সাথে এই ছোট্ট বিষয় এতটা ঘাবড়ে গিয়ে এমন সিদ্ধান্ত নেওয়ার শোভা পাইনি। আমি কখনোই এটা প্রেফার করব না। রাত বিরাতে দরজায় করাঘাতের আঘাত কর্ণকুহরে পৌঁছাতে রিধির সবে চোখে ধরা ঘুমটা ছুটে গেল। ভোরকে গিয়ে উঠে বসলো তৎক্ষণাৎ। শব্দটা কোথা থেকে আসছে খেয়াল করতেই ঢুক গিল রিধিতা। বারান্দা দরজায় কেউ এক নাগারে নক করছে। রিধিতা বেড থেকে নেমে দাঁড়ালো। দ্রুত পায়ে জানলা ঘেঁষে দেখার চেষ্টা করলো বারান্দায় এত রাতে কে হতে পারে, কিন্তু জানলা দিয়ে চোখ রাখতে অন্ধকারে বারান্দার দরজার কাছে একটা অভয় ছাড়া আর কিছুই দেখতে পারল না রিধিতা। তৎক্ষণাৎ হাত বাড়িয়ে জানলা লাগিয়ে দিল রিধিতা। অস্থির গতিতে বিছানার কাছে এসে ফোনটা হাতড়ে সময় দেখল রাত 1টা। অস্থির পদার্পণে ঘরের এদিক ওদিক পায়চারি করছে রিধিতা। বারান্দার দরজায় করাঘাত আর নেই মিনিট 2 যাবৎ। তবুও তটস্থ হয়ে আছে রিধি। এত রাতে বাবা মা কাউকে ডেকে আনবে কিনা তাই ভাবছ। এত রাতে ডাকাটা মনে হয় কি ঠিক হবে না। দরজায় নক করাটা বন্ধ হলেও একটা ভয় থেকেই যায়। রিধি একবার ভাবছে দরজা খুলে দেখবে বারান্দায় কেউ আছে কিনা, আবার পরবর্তীতে জড়সড় ভঙ্গিতে গুটিয়ে যাচ্ছে সে। কিন্তু রহস্যটা না উদ্ঘাটন করলে স্বস্তি মিলছে না। রিধি 2-1 বার এদিক ওদিক হাঁটাহাঁটি করে বারান্দার দরজার সাথে হেলান দিয়ে কান খাড়া করে বোঝার চেষ্টা করলো দরজার ওপাশে সারা শব্দ, কিন্তু মিনিট পেরিয়ে গিয়েও কোনো রকম আওয়াজ পেল না রিধিতা। চিন্তিত ভঙ্গিতে দরজা থেকে সরে দাঁড়ালো। ঠিক করলো যেই হোক বারান্দায় কিছুতেই দরজা খুলবে না সে। সব চিন্তা ঝেড়ে বিছানায় শুয়ে এলিয়ে দেওয়ার ভাবনা চিন্তা করতে হঠাৎ মস্তিষ্কে একটা কথা নাড়া দিল। প্রজ্জ্বল, সম্বিত ফিরতে হৃদস্পন্দন বেড়ে গেল রিধির। বুকের ধীপ ধীপ আওয়াজটাও পাশ থেকে কেউ যেন শুনতে পাবে এমন। রিধি ফোনটা হাতে নিয়ে তড়িঘড়ি করে আবারও বারান্দার দরজার কাছে ছুটে গেল। দরজা খুলবে কিনা ভাবতে ভাবতে মৃদু শব্দে দরজা খুলে দিল সে। অন্ধকার বারান্দা, কোনো কিছু চোখে ঠাওর করার উপায়ান্তর নেই। রিধি এদিক ওদিক তাকিয়ে কারো উপস্থিতি বুঝে উঠতে পারল না। ফোনের প্লাসটা জ্বালাতে নিতেই হাতে হাঁচকা টান পড়ে। ঘাবড়ে নিয়ে চেঁচাতে নিল রিধিতা, তবে তার আগে কেউ মুখে হাত চেপে আটকে দিল। এত জোরে দেয়ালে চেপে ধরেছে যে দম বন্ধ হবার উপক্রম। রিধি ছটফট করতে শুরু করতেই আওয়াজ এলো পরিচিত স্বরের, চুপ, একদম চুপ। এত ছটফট করিস কেন বলতো? রিধি থমকালো। যা ভেবেছিল তাই। সেই চেনা কণ্ঠস্বর, সেই প্রিয় মানুষের মৃদু কণ্ঠ কানে বাজতেই চুপ হয়ে গেল রিধিতা। হাত পায়ে চঞ্চলতা থেমে গেল মুহূর্তে। হাত উঠিয়ে বারান্দার উজ্জ্বল সোডিয়ামের আলোটা জ্বালিয়ে দিতে তপ্ত আলো কিছুক্ষণের জন্য আখি পল্লবে বেজায়ভাবে ধরল। চোখ বন্ধ করে নিল রিধিতা। কিছু সময় পর চোখ খুলতেই দৃষ্টি আকর্ষণ করলো একজোড়া চেনা চোখ, নেশাক্ত মায়া ভরা চোখ। রিধির বোকা বোকা চাহনি আটকে গেল সেই দৃষ্টিতে। প্রজ্জ্বল এক চিলতি হাসি সমেত রিধির দিকে স্থির দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। সে চোখের মাঝে হাজারো আকুতি। রিধি চকিত হতে ঘটে যাওয়া ঘটনাগুলো ভেসে উঠল চোখের সামনে। চোখ নামিয়ে নিয়ে ছাড়া পাওয়ার জন্য আবারও ছটফটানি শুরু করে দিল। প্রজ্জ্বল হাতের বাঁধন শক্ত করতে রিধিতা ব্যথাতুর আওয়াজে নিমিষেই যেতে প্রজ্জ্বল ছেড়ে দিল ওকে। চলে যান এখান থেকে। রিধি কম্পিত কণ্ঠে কথাটা প্রজ্জ্বলের উদ্দেশ্যে বলে ঘরে চলে যেতে নেয়। সে আর হবার কোথায়। প্রজ্জ্বল এক হাতে রিধির কোমর জড়িয়ে কাছে টেনে নিল। চুলের কাঁটাটা খুলে দিতে পিঠময় ছড়িয়ে পড়ল রিধির ভারী চুলের গোছা। প্রজ্জ্বল নিজেও বারান্দার রেলিংয়ে ঠেস দিয়ে মুখ ডুবালো রিধিতার ঝুলে। মৃদু কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আমি ঝলসে দিয়েছি, ঠিক একইভাবে ঝলসে দিয়েছি যে চেহারা দেখে ও নিজেও ভয় পেয়ে যাবে। প্রজ্জ্বলের এহেন কথায় আটকে উঠল রিধিতা। নিজেকে অনেক কষ্টে ছাড়িয়ে নিয়ে প্রজ্জ্বলের মুখোমুখি দাঁড়ালো সে। প্রজ্জ্বল তৎক্ষণাৎ আবারও আঁকড়ে ধরল রিধিকে। রিধি ভয়ার্ত দৃষ্টিতে তাকালো প্রজ্জ্বলের দিকে।
কাকে ঝলসে দিয়েছেন? রায়হানকে। কিছুটা অবচেতন উত্তর করলো প্রজ্জ্বল। রায়হান? কি করেছেন আপনি ওনার সাথে? কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করলো রিধিতা। ও যে অপরাধ করেছে তার পরিবারের শাস্তিটা তুচ্ছ। কি করেছেন আপনি রায়হান ভাইয়া? শাট আপ, জাস্ট শাট ইউর মাউথ ইডিয়েট। ওর নাম মুখে নিবি না তুই। রিধিতা চমকে উঠল প্রজ্জ্বলের ধমকানিতে, তবে পরক্ষণে একটা বিশ্রী গন্ধে শরীর গুলিয়ে এলো। সব ভুলে চোখ তুলে প্রজ্জ্বলের দিকে তাকাতেই দেখলো প্রজ্জ্বল হালকাভাবে টলছে। রিধি বুঝে গেল, রাগান্বিত স্বরে কটাক্ষ করে বলল, আপনি ছাইপাশ খেয়েছেন? প্রজ্জ্বল হালকা এলোমেলো ভাবে মাথা নাড়ালো। রিধিকে আরো কিছুটা কাছে টেনে নিয়ে বলল, সরি, এই প্রথমবার আর এই শেষবার। তোর এই দূরত্ব সহ্য হচ্ছে না আমার। কেন এত শাস্তি দিচ্ছিস? আর কত পোড়াবি আমায়? জানকে বাঁচাতে গিয়ে এমন সিদ্ধান্ত নেব ভাবতে পারিনি। তুই ঠিক বলেছিস, আবার ঘৃণা ছাড়া অন্য কিছু প্রাপ্য নয়। অভিমানে ভরাত্ম রিধিতা মাথা নিচু করে নেয়। এসব কথার ভিত্তিতে কি বলবে সে? মুখে ঘৃণা করে বললেও মন তো তা চায় না। তবে এসব কথার কোনো উত্তর নেই ওর কাছে। প্রজ্জ্বল যা করছে তারপর এত সহজে ওকে ক্ষমা করা যায় না। হৃদরানী, ক্ষমা করা যায় না আমায়। আমি আর সহ্য করতে পারছি না, মরে যেতে ইচ্ছে করছে। মাফ করে দে না প্লিজ। এ তখন যে সহ্যের সীমার ওপরে। প্রজ্জ্বলের শরীর জুড়ে মদের গন্ধে দম বন্ধ হয়ে আসছে রিধির। প্রজ্জ্বলের অস্পষ্ট কথা কানে গেল, কিছু বলল না সে। প্রজ্জ্বলের হাত ছাড়িয়ে নিয়ে ওকে কোনো রকম ঘরের বিছানায় বসিয়ে দিল রিধি। এই মুহূর্তে প্রজ্জ্বলের হুঁশ নেই। এমতো অবস্থায় ওকে একা ছাড়াও ঠিক হবে না। ড্রাইভ করতে গিয়ে যদি কিছু একটা। রিধি এসব ভাবতে আতঙ্কিত হয়ে কেঁপে উঠল। কে জানে কিভাবে বারান্দায় এসেছে। আপনি বসুন, আমি বাবার জামা কাপড় নিয়ে আসি, ফ্রেশ হয়ে নেবেন। প্রজ্জ্বলকে বুঝিয়ে রিধি যেতে নিতেই প্রজ্জ্বল আবারও ওকে চেপে ধরে। অনেক মিস করেছি বউ, কোথাও যাস না এখন, আর দূরে রাখিস না এইভাবে। রিধি প্রজ্জ্বলের হাতের বাঁধন ছাড়িয়ে দু কদম দূরে গিয়ে দাঁড়ালো। যদিও এমন অবস্থায় কথাগুলো বললেও কোনো কাজ হবে না, তবুও কাট কাট গলায় বলল রিধি, অধিকার বোধটা বোধ হয় ভুলে গেছেন। আপনার সাথে বর্তমান কোনো সম্পর্ক নেই আমার। প্রজ্জ্বল হাসলো। টাল সামলে কোনো রকম উঠে দাঁড়িয়ে প্যান্টের পকেট হাতড়ে কিছু কাগজ বের করলো। একটা কাগজ মেলে ধরে উঁচিয়ে নিয়ে বলল, এটা সেই কাগজ যেখানে আমি তোকে না বলেই সাইন করিয়ে নিয়েছিলাম নাহিমকে দিয়ে। তবে তুই ভীষণ চালাক, ঠিক তোর বাপের মতো ধরে ফেলেছিলি। এতে অবশ্য আমারই ভালো হয়েছে, নিজের নাম না লিখে ওরাই সাইন বসিয়েছিলি। অন্য একটা কাগজ মেলে ধরলো প্রজ্জ্বল। আর সেকেন্ড এই কাগজটা, যেটা দিন দুয়েক আগে তুই পাঠিয়েছিলি ডিভোর্স লেটার, তো কিভাবে মনে হলো এত কিছুর পর এটাতে সাইন করে দেবো আমি? কথাগুলো বলে কটমট চাহনি নিয়ে রিধির দিকে তাকালো প্রজ্জ্বল। কাগজ দুটো এক জায়গায় করে কুটি কুটি করে ছিঁড়ে রিধির উপর ছড়িয়ে দিল প্রজ্জ্বল। রিধি রেগে গিয়ে ঘরে ছাড়াতে নিতে হুট করে প্রজ্জ্বল কোলে তুলে নিল ওকে। কি করছেন? ছাড়ুন, নামিয়ে দিন আমাকে। আমি কিন্তু চেঁচামেচি করব এবার। কর, যা ইচ্ছে কর, ভয় পাই নাকি আমি? যা চিৎকার দে, আমি আজ এখানেই ঘুমাবো, আর তোর সাথেই। অধিকার আছে আমার। আমি ঘৃণা করি আপনাকে। মুখ ঘুরিয়ে কথাটা বলল রিধি। প্রজ্জ্বল দাঁত কেলিয়ে হাসলো। রিধি তার চোখে সেই হাসি পড়তে ভ্রুকুচকে নিল সে। হাসির রহস্য উন্মোচন করার আগে প্রজ্জ্বলকে ধীপ করে বেড়ে ছুঁড়ে দিল। নরম তোষকে পড়ে ব্যথা না পেল, ভয় পেয়ে কুকড়ে গেল রিধি। চোখ তুলে সামনে তাকানোর আগে প্রজ্জ্বলকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে গলায় মুখ গুছল। রিধি বেশ কিছুক্ষণ মোচড়ামুচড়ি করে ক্লান্ত হলো। কিছুতেই প্রজ্জ্বলের থেকে নিজেকে ছাড়াতে পারছে না। এক সময় হার মেনে নিয়ে ওভাবেই শুয়ে থাকলো রিধিতা। প্রজ্জ্বল ঘুমিয়ে পড়েছে ততক্ষণে। একটু ঘুরে প্রজ্জ্বলের মুখামুখি হলো রিধিতা। হাতের বাঁধন ঘুমের সাথে আলগা হয়েছে তখন। রিধি মৃদু কম্পিত হাতে প্রজ্জ্বলের গালের উপর এক হাত রাখলো। কতদিন দেখে নাই ছেলেটাকে, যাকে চোখে হারাতো, কয়েক ঘন্টা না দেখে দম বন্ধ লাগতো। আজ সে ঘৃণায় পরিণত হয়েছে। মন হাজারবার দেখতে চাইলেও অভিমানী চোখ জোড়া দৃষ্টি সংযত রাখে। রিধি প্রজ্জ্বলের মুখে স্থির দৃষ্টি রাখলো। আগের সে প্রাণবন্ত প্রজ্জ্বল আর নেই। চেহারাটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, চোখের নিচের দিকগুলো কালো হয়ে গেছে। রাতে ঘুমোয় না বোধহয়। অযত্নে অবহেলায় বেড়ে ওঠা দাড়িতে ভর্তি চোয়াল, পরনে ঢিলে ঢালা টি শার্ট,
কেমন একটা দেখাচ্ছে যেন। চোখ মুখ শুকিয়ে গেছে একেবারে। ওভাবেই ঘুমন্ত অচেতন প্রজ্জ্বলের দিকে তাকিয়ে রইল রিধি। গালে কয়েকবার হাত ছুঁয়ে দিয়ে অথর ছুঁয়ে দিল কপালে। আর একবার মুখের দিকে তাকিয়ে রিধি আবারও অথর ছোঁয়ালো প্রজ্জ্বলের দাড়িতে ভরা চোয়ালে। তারপরই কোনো রকম প্রজ্জ্বলকে ছাড়িয়ে উঠে বসলো সে। কিছুতেই আর এই লোকের মায়ায় পড়বে না সে। এই ছোট্ট জীবনটাকে কম কষ্ট পায়নি। প্রজ্জ্বলের গায়ে চাদর টেনে মৃদু পায়ে ত্যাগ করলো রিধি তার রুম। সিদ্ধান্ত নিয়েছে প্রজ্জ্বলের থেকে অনেক দূরে চলে যাবে সে। প্রজ্জ্বল জানবে না সে ঠিকানা। দরজা আটকানোর আগে আর একবার প্রজ্জ্বলের উপর চোখ বুলিয়ে নিল রিধি। ঘুমে আচ্ছন্ন হয়ে আছে প্রজ্জ্বল। সকালের আগে ঘুম আর ভাঙার নয়। বোধহয় আলতো করে দরজা আটকে ড্রয়িং রুমে চলে গেল রিধিতা। সারা রাত প্রজ্জ্বলের সাথে থাকা কোনোভাবেই সম্ভব নয়, সহ্য করার মতো নয়। তাই তো আজ রাতটা অন্য ঘরে কাটিয়ে দিবে রিধিতা। মামু, আপনি বলবেন কি রিদিতা কোথায়? রেগে মেগে ওসমান সাহেবকে প্রশ্ন করলো প্রজ্জ্বল। সে 10টায় ঘুম থেকে ওঠার পর পুরো বাড়ি খুঁজেও রিধিতাকে পায়নি প্রজ্জ্বল। আর তখন থেকে ওসমান সাহেবের বাড়ি মাতিয়ে রেখেছে প্রজ্জ্বল। রিধির হঠাৎ উধাও হওয়ার ব্যাপারটা প্রজ্জ্বল বুঝতে পেরেছে। রিধি আলমারি দেখে, আমি তো আগেও বললাম আমরা জানি না রিদিতা কোথায় গেছে, আর ওর সন্ধান জেনে তোমার তো কোনো লাভ নেই। লাইফ সেটেল হয়েছো, এবার বিয়ে শাদিটা করে নাও, ওকে ওর মতো থাকতে দাও। আপনি সব কিছু জানার পরেও এমন বলছেন মামু? আপনি তো সবটা জানতেন, তাই না? আমি যা করেছি রিদির জন্য। আমি আগেও বলেছি এ ব্যাপারে, তোমায় নিষেধ করেছিলাম প্রজ্জ্বল। আপনি বলবেন না রিদিতা কোথায়? আমি জানি না সে কোথায় আছে। ওসমান সাহেব তেজরা ভাবেই উত্তর দিলেন। প্রজ্জ্বল এবার রিধির মায়ের হাত জোড়া চেপে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে ভান করে বলে, মামুনি, মামুনি প্লিজ বলে দাও রিদিতা কোথায়। আমি সত্যি বলছি, আর কোনো কষ্ট দেব না। প্লিজ বলো, নয়তো আমি এই বাড়িতে আমরণ অন্বেষণে বসে যাব। ভ্যাবাচাকা খেয়ে গেলেন রিধির মা। বাঁকা চোখে স্বামীর দিকে দৃষ্টি দিলেন তিনি। ওসমান সাহেব মুচকি এসে চোখের ইশারায় আশ্বস্ত করলেন। কিছু বলো না এখন, দেখি প্রজ্জ্বল কি করে। উনি আশ্বস্ত হলেও আমতা আমতা করে বলেন, আমি জানি না বাবা, তোমার মামু জানে। তোমার মামুকে জিজ্ঞেস করো। সব কি বলছো? সব দোষ নন্দ ঘোষ। আমি তো বললাম আমি কিছুই জানি না। দিদিতা আমার কিছু বলে যায়নি। প্রজ্জ্বল দুপা পিছিয়ে গেল। তিরিক্ষি নিয়ে দাঁতে দাঁত চেপে রাগ সামলে বলে, আপনারা বলবেন না, তাই তো? ঠিক আছে, এই বাড়ি থেকে আজ লাশ বের হবে আমার। কথাটা বলে খাবার টেবিল থেকে ছুরিটা নিয়ে বাহাতে শিরা বরাবর চেপে ধরলো প্রজ্জ্বল। আতকে উঠলেন রিধিতার মা। তিনি চিৎকার করে প্রজ্জ্বলকে ছুরি ফেলে দিতে বলেন। প্রজ্জ্বল শুনল না। উনি এগোতে নিতেই প্রজ্জ্বল পিছিয়ে গিয়ে আরো একবার শাসিয়ে দিল, শেষবারের মতো। এত কিছুর মধ্যে ওসমান সাহেব স্বাভাবিক। চশমাটা কিছুটা ঠিকঠাক করে আরামসে সোফায় বসলেন তিনি। স্বাভাবিক ভাই ভাই বললেন, দিদিতা ওর আম্মুর বান্ধবীর বাসায় গেছে, চট্টগ্রাম। প্রজ্জ্বল বাঁকা হাসলো। ছুরিটা যথাসম্ভব যথাস্থানে রেখে বাসা থেকে বেরোতে নিতে আটকে দিলেন ওসমান সাহেব। তার ছেলে স্বরে বললেন, এত তাড়াহুড়োর কিছুই নেই। দিদি দুদিনও ওখানে থাকুক আগে, তারপর দেও। আমি আশেপাশে থাকবো, 2 দিন পর না হয় ওকে আনতে যাব। দুপুরে খেয়ে যাও। আর তুমি ভেবো না যে ছুটি হাতে ধরেছিলে বলে আমি বলে দিয়েছি দিদিটা কোথায়। আমি চাই সব কিছু ঠিক হয়ে যাক। আর আমি জানি ওই বেটা লাগানো ছুটিতে চামড়া ছাড়া আর কিছুই কাটবে না। প্রজ্জ্বল মুখ গোমরা করে তাকালো ওসমান সাহেবের দিকে। ভ্রুজোড়া বাঁকা করে নিয়ে মনে মনে বলে, সাধে কি আর বলি থরিবাদ শ্বশুর। পুরোপুরি পাগল না হলেও পাগল কিন্তু হয়েছো বটে। আমার মেয়ে কতটা স্ট্রং দেখেছো? ও কিন্তু তোমার মতো ন্যাকামো করেনি তোমার বাসায় গিয়ে। আর তুমি বাংলা সিনেমার মতো হাতে চুরি ধরে বলেছো মেয়ে দিন মেয়ে দিন। ভাগ্যিস শ্বশুরটা ভালো পেয়েছো, নয়তো আজ আর এই দুর্দশার চোখে সইতো না। ব্যাটার লাগানোর ছুটিতে হাত কাটতে এসেছে আহাম্মক। শেফাওকে লেবু জল করে দিও, নেশাবোধয় কাটেনি এখনো। রাগে গিজগিজ করে কয়েকটা কথা শুনিয়ে ঘরে চলে গেলেন ওসমান সাহেব। প্রজ্জ্বল বোকা বোকা চাহনি নিয়ে নিজের মামার কথাগুলো শুনল এতক্ষণ। পরপরই সোফায় ধীপ করে বসে পড়েও বলে, মামুনি লেবু পানি দাও জলদি, বেশি করে দিও।
এই ধরিবার শ্বশুর আর তার মেয়ের কাহিনীতে সত্যি এবার মাথায় উড়াচ্ছে আমার। শরীর খারাপ লাগছে, তাড়াতাড়ি দাও। রুদ্রাক্ষ বরণ লালাব আভা ছড়িয়ে কিছু ঘন্টা আগে গগনে দেখা মিলেছে পূর্ণ প্রবাহ করে। তীর তীর করে বয়ে চলা বাতাসে আবহাওয়া এক ছটা বিস্ময় নিয়ে আছে। মেঘামালয়ে ঘনীভূত কালো পরশার পাহাড় জমা না হলেও প্রকৃতি পড়েছে দোটানায়। মেঘমালয়ে ডাক হাঁকলে বৃষ্টি নামবে যেন। একদিন যেতে না যেতেই চট্টগ্রামে সে কাঙ্ক্ষিত ঠিকানায় এসে হাজির হয়েছে প্রচল। সেফা বেগম সকালে প্রাণপ্রিয় বান্ধবী সীমা হককে জানিয়ে রেখেছেন তার একমাত্র জামাই যাচ্ছে সেখানে। সীমা হক একটু অভিমান করেছিলেন বটে যে রিধির বিয়ে হয়েছে অথচ তিনি জানেন না, তবে পরবর্তীতে খুশিতে গদগদ হয়ে উঠেছেন তিনি। এখন সকাল 9টায় কি 9:30, এর মধ্যে বহু প্রকারের খাবার দাবার তৈরি করে সাজিয়ে ফেলেছেন সীমা হক। প্রজ্জ্বল আসতে না আসতেই শুরু করে দিয়েছেন তার আপ্যায়ন। খুব মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে প্রজ্জ্বল, আর কি লাগবে না লাগবে সে নিয়ে জবরদস্ত তদারকি করছেন সীমা হক। এক প্রকার জামাই আদর বলা যায়। খাবার টেবিলে প্রজ্জ্বলের সামনে একটা চেয়ারে হাজারো অস্বস্তি নিয়ে বসে আছে রিদিতা। ওর কটাক্ষ দৃষ্টি প্রজ্জ্বলের রাজকীয় আয়েসের উপর। প্রজ্জ্বলের উপর প্রচন্ড বিরক্ত রিদিতা। এসে থেকে একটাবারও ওর দিকে তাকায়নি অবধি, আর খাবারে এমনভাবে মনোযোগ দিয়েছে যেন এই পৃথিবীতে এখন খাওয়া ছাড়া ওর আর বাকি কোনো কাজই নেই। রিদির ভাবনার মাঝে গমগমে কণ্ঠে সীমা হকের বাড়ির কাজের মহিলা মোমেনা বেগম বলেন, ওই মাইয়া, খাওন সামনে নিয়ে এত লারণ চারণ করো কিল্লাই? গলায় কি কাটা বেচছে লাহি? আই কি পানি দিতাম? পানি খাবা? ভেবাচাকা খেয়ে গেল রিধিতা। ঠোঁট উল্টে মহিলাটার দিকে তাকালো। সে দুদিন আগে এখানে এসে থেকে এ মোমেনা বেগম রিধিতাকে সহ্যই করতে পারছে না দু চোখে। কেমন করে যেন তাকিয়ে থাকে রিধিতার দিকে। সামনে পড়লেই মুখ বাঁকিয়ে চলে যেত। কিন্তু কি কারণে এ মাঝবয়সী মহিলা মোমেনা বেগম এমন করছে তিনিই ভালোই জানেন। অথচ আজ প্রজ্জ্বল আসতে না আসতে তার মুখে হাসির জোয়ার এসেছে। ডাইনিং এ পাখা চলা সত্ত্বেও হাত পাকা ঘুরিয়ে চলেছে প্রজ্জ্বলের মাথার কাছে। আকবাড়ি এটা ওটা প্লেটে তুলে দিচ্ছেন তিনি। প্রজ্জ্বল বারণ করেও লাভ হয়নি। তিনি আদর মাখা গলায় ভুলিয়ে ভালিয়ে প্রজ্জ্বলের খাবারের প্লেট ভর্তি করে দিয়েছে। রিধি প্রজ্জ্বলের প্লেটের উপর পাহাড় সমান খাবারগুলোতে চোখ বুলি হালকা নাক ছিটকালো। ছোট্ট খাবারের দলা পাকিয়ে মুখে পুড়ে সামনে তাকাতে প্রজ্জ্বলের সাথে চোখাচোখি হলো। আর সাথে সাথেই সেই সুযোগে প্রজ্জ্বল চোখ টিপে দিল ওকে। ছোট খাবারের দলাটা আটকে গেল গলায়, কাশি উঠে গেল মুহূর্তে। সীমা বেগম তড়িঘড়ি পানি খাইয়ে দিলেন। আস্তে আস্তে খাও মামুনি বলে হালকা করে পিঠে হাত বুলিয়ে দিলেন রিধি। বিষমের ধাঁচ কমে যেতে মাথা নিচু করে খাবারে মনোযোগ দিল রিধিতা। আর তাকাবে না এই অসহ্য লোকের দিকে। রিদিতার হঠাৎ এত অভিমানের কারণ কি বলতো প্রজ্জ্বল? মেয়েটা কতদিন পর এলো, তাও কি না অভিমান করে? সীমা হকের কথা শুনে পানির গ্লাসে চুমুক দিয়ে হালকা বাঁকা হাসলো প্রজ্জ্বল। রিদির দিকে তাকিয়ে বলল, আসলে আন্টি, রিদির বয়সটা খুব কম। এই বয়সে প্রেগনেন্সিটা একটু রিস্কি হয়ে যায়। প্রজ্জ্বলের কথা শুনে অবাক চোখে তাকালেন সীমা হক। রিদিতার মুখ তো হা হয়ে গেছে অলরেডি। কি সব বলছে এ ছেলে? প্রেগনেন্সি মানে? খাওয়া থামিয়ে হা হয়ে চোখ বড় বড় করে প্রজ্জ্বলের দিকে তাকালো রিধিতা। এসব কি বলছো প্রজ্জ্বল? রিদিতা বা শেফা এই বিষয়ে তো আমায় কিছুই বলেনি। অসাবধানতাবশত রিদিতার প্রেগনেন্সিটা মেনে নিতে পারিনি আমি। বাচ্চাটা না নেওয়ার জন্য বারণ করেছিলাম, তাই এত অভিমান ওর। প্রজ্জ্বল সীমা হককে আরো কিছু বুঝিয়ে দিয়ে ক্ষান্ত হলো। নিজের বয়ে আনা রিদিতার সেই বানানো ভুয়া প্রেগনেন্সি রিপোর্টটাও দেখিয়ে দিলেন। রিদিতা শুকনো ঢোক গেল। শেষে কিনা ওর পাতা ফাঁদে প্রজ্জ্বল ফাঁসিয়ে দিল ওকে। না, এই ছেলেকে আর সহ্য করা যাচ্ছে না। এখানে আর কিছুতেই থাকবে না ও। রিদিতা খাবার ছেড়ে সবে উঠতে নিয়েছে, তখনই মোমেনা বেগম হাত পাখারি গতি বাড়িয়ে দিয়ে মুখ ঝামটা মেরে বলে, স্বামীর সাথে অভিমান কইরা এখানে আইসা বইসা আছে মাইয়া। না জানি পেটে বাচ্চা লইয়া কোন পরপুরুষের কথা ভাবতাছে। গলায় তো খাবার আটকাবই। মোমেনা আপা চুপ করুন, এসব কি বলছেন? সীমা হক থামিয়ে দিলেন মোমেনা বেগমকে। রিদিতা রাগ করলো না, তবে বিরক্ত হলো, প্রচন্ড রকমের বিরক্ত। এই মহিলা আর প্রজ্জ্বল দুজনেই জঘন্য হয়ে উঠেছে তার কাছে। চেয়ার জোরে করে সরিয়ে রিদিতা উঠে গেল ঘরে। রিদিতা উঠে যেতেই প্রজ্জ্বল খাবার ছেড়ে উঠল। হাত পরিষ্কার করে মোমিনা বেগমকে উদ্দেশ্য করে বলল, জানেন তো খালা, ওই মেয়ে সারাক্ষণ আমার কথাই ভাবে। তাই তো কাল রাতে ফোন করে বলল আমি অভিমান করেছি, তাড়াতাড়ি এসে নিয়ে যাও আমায়।
আর থাকতে ইচ্ছে করছে না। ফোন করেছিল তোমায়? সন্ধিহান কণ্ঠে প্রশ্ন করলেন সীমা হক। রিদিতা, আমি বলতে পাগল আন্টি। একটা দিন আমাকে না দেখেই অভিমান ভেঙে গেছে, নিজে থেকেই ফোন করে ডেকেছে। এত ভালোবাসে, এত ভালোবাসে। হয়ে গেছে আপনার, এবার যেতে পারি? রিদিতার কথা শুনে চমকে উঠলেন সীমা হক। বললেন, সে কি, আজকে চলে যাবি মানে কি? প্রজ্জ্বল তো আজকে এলো, আর 2 দিন থেকে যা, তোর আঙ্কেল ফিরুক। প্রজ্জ্বল তাড়া দিয়ে বলল, আন্টি অন্য কোনো দিন আসবো, একদম বাবুকে নিয়ে, আমাদের ছোট্ট পিচ্ছিকে নিয়ে। এমন অবস্থায় ওকে কোথাও রাখতে। রিদিতার দিকে তাকাতে থেমে গেল প্রজ্জ্বল। রিদিতার কটমট দৃষ্টি ওর উপর। প্রজ্জ্বল হাসি মুখে সীমা হকের থেকে বিদায় নিল। রিদিতাও হালকা জড়িয়ে ধরে সীমা বেগমকে সামলে নিল। প্রজ্জ্বল রিধির লাগেজটা হাতে নিতে রিধি পট করে প্রজ্জ্বলের বাঁ হাতের একটা বাহু চেপে ধরল। প্রজ্জ্বল থতমত খেয়ে রিধির হঠাৎ ভালো মানসিক খেয়াল করে দৃষ্টি অনুসরণ করে বুঝতে পারল রিদিতা ওই মোমেনা বেগমের দিকেই তাকিয়ে আছে। ঠোঁটে হালকা হাসির রেশ, আর মোমেনা বেগমের চেহারা দেখার মতোই হয়েছে। নিকশ কালো মেঘের ধাঁচ ওনার চোখে মুখে পড়েছে। গেট অব্দি প্রজ্জ্বল রিধিতাকে এগিয়ে দিলেন সীমা হক। প্রজ্জ্বল আরো একবার তাকাতে বিদায় জানিয়ে গাড়ি টান দিল। আধা ঘন্টা যাবৎ গাড়িতে কারো মধ্যে কোনো কথা নেই। ঘন্টাখানেক যেতে রিদিতা হঠাৎ গাড়ি থামাতে বলে প্রজ্জ্বলকে। প্রজ্জ্বল বুঝতে না পেরে গাড়ি থামাতেই রিদি কটকট করে লাগেজ হাতে নেমে পড়ে। প্রজ্জ্বল প্রথমত কিছু বুঝতে না পারলেও মস্তিষ্ক চকিত হতেই গাড়ি এদিকে রেখে লক করে ছটপট নেমে পড়ল। প্রজ্জ্বল নেমে রাস্তার ধারে দুদিকে তাকিয়ে কোথাও হুদিস পেল না রিদিতা। খেই হারিয়ে পেছনের রাস্তা ধরে কিছুটা সামনে দ্রুত গতিতে এগিয়ে গেল প্রজ্জ্বল। এই 2 মিনিটে কোথাও উধাও হলো এই মেয়ে, অদ্ভুত তো। প্রজ্জ্বলের চোখ হঠাৎ রাস্তায় ছাপিয়ে ডান দিক ধরে যেতে মুখে চিন্তিত ভাব কাটিয়ে প্রশস্ত হলো হাসি। ছুটে গেল সেদিকটায়। রিদিতা সেখানেরই কাঠের পাতানো একটা ব্রিজের মতো জায়গায় পানিতে পা ডুবিয়ে বসেছে। বিশালাকার একটা নদী, দেখে মনে হচ্ছে এই জায়গাটা ছোট রকমের একটা ফেরিঘাট, তবে জনমানব শূন্য একেবারে। প্রজ্জ্বল প্যান গুটিয়ে রিধির পাশে বসে পানিতে পা ডুবিয়ে বলল, তোরা বাবা মেয়ে এমন উল্টো ধাঁচের কেন বুঝি না? হুটহাট ছোট খাটো এটা করিয়ে দিস আমার। একদিন সুদে আসলে সব প্রতিশোধ নিয়ে নেব। প্রতিশোধ? প্রতিশোধ নেওয়া কি বাকি আছে আর? আর কিসের প্রতিশোধ নিলেন আপনি আমার জীবনটা এলোমেলো করে? ভালোবাসা আপনি শিখিয়েছিলেন আমায়, মাঝপথে ছেড়ে দিয়ে এখন দরদ উতলে পড়ছে। চলে যান এখান থেকে, খুশি হব। রিদিতার উল্টা ধাঁচের কথায় কর্ণপাত করলো না প্রজ্জ্বল। উঠে দাঁড়িয়ে রিধির এক হাত ধরে বলল, এসব কথা না হয় বাসায় গিয়ে হবে, এখন চল, ফিরতে দেরি হবে, অনেকটা পথ আছে এখনো। রিদিতা জোরে করে এই হাতটা ছাড়িয়ে নিল প্রজ্জ্বলের থেকে। উঠে দাঁড়িয়ে কটাক্ষ করে বলল, আপনার সাথে একবার রাস্তাও যেতে চাই না আমি। শুনছেন আপনি? যেতে চাই না আমি। চলে যান এখান থেকে, অসহ্য লাগছে আপনাকে। আপনার থেকে পিছু ছাড়াতে এখানে এসেছি, বুঝতে পারছেন না আপনি? আপনার থেকে বরাবরের মতো মুক্তি চাচ্ছি। এই মুহূর্তে এখান থেকে চলে যান। প্রজ্জ্বল মাথা নিচু করে রিদিতার প্রত্যেকটা কথা শুনল। তারপর হঠাৎ অগ্নিদৃষ্টি নিয়ে রিধির দিকে তাকিয়ে ওর কোমর চেপে কাছে টেনে নিল। শক্ত করে জড়িয়ে ধরে তাতে দাঁত চেপে বলল, নিজেই সবসময় যা বুঝিস সেটাকে বড় মনে করিস কেন? আমার কথা শোনার কখনো প্রয়োজন মনে করিস না? সেদিন পরীক্ষা শেষেই চট্টগ্রাম থেকে রওনা দিয়েছিলাম আমি। রাতে তোকে সারপ্রাইজ দিব বলে প্রথমেই তোদের বাসার দিকে গাড়ি ছুটিয়েছিলাম। রাস্তায় কতবার ফোন করেছিলাম জানিস? তোর কোনো আইডিয়া আছে কত চিন্তার মধ্যে আমি চট্টগ্রাম থেকে ফিরছিলাম? আমার কথার অবাধ্য হয়ে দেরিতে ফিরেছিলি। আমি না থাকায় তখন খুব টানা গজিয়েছিল। একটা দিন বান্ধবীদের সাথে না বের হলে হতো না, তাও আবার ফিরেছিলি কত রাতে। সেদিন তোদের বাসার রাস্তার সামনে তোর দম ফাটানো চিৎকারে কি অবস্থা হয়েছিল আমার জানিস? থমকে গিয়েছিলাম আমি। তোর হৃদয় কাঁপানো চিৎকারে কলিজা ছিঁড়ে যাচ্ছিল আমার। দম আটকে এসেছিল, হৃদস্পন্দন থেমে গেছিল কয়েক মুহূর্তের জন্য। কম্পিত হাত পায়ে তুলে নিয়েছিলাম তোকে। তোর প্রত্যেকটা চিৎকারে আমার নিঃশ্বাস থেমে যাচ্ছিল। সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। প্রজ্জ্বলের কথা শুনে রিদিতার ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফটানি থেমে গেছে অনেকক্ষণ। ছলছল চোখে তাকিয়ে আছে ও প্রজ্জ্বলের দিকে। প্রজ্জ্বল রিদিকে আরো একটু শক্ত করে চেপে ধরে বলল, সেটুকু অবধি ঠিক ছিল। সেবারের মতো বাঁচিয়ে নিয়েছিলাম তোকে। ভেবেছিলাম তুই ঠিক হয়ে গেলে তোকে নিয়ে বিদেশে পাড়ি দেবো আমি।
কিন্তু সেই পরিকল্পনা ওভাবেই থেকে যায়। রায়হান আবারও তোকে এসিড অ্যাটাকের পরিকল্পনা করে। তোদের বাসার চারদিকে লোক লাগানো ছিল আমার, সে ফাঁকেও রায়হান ঢুকেছিল বাসায়। সেদিন রাতে নাইম তোর ওষুধ দিতে এসে রায়হানকে দেখতে পেয়েছিল কার্নিশ বেয়ে উঠতে। সেদিন নাইম না দেখলে হয়তো তোকে হারিয়ে ফেলতাম চিরতরে। রিদিতা এখনো ছলছল চোখে তাকিয়ে আছে প্রজ্জ্বলের দিকে। প্রজ্জ্বল আবারও বলল, রায়হান থামেনি সেই অবধি। সেদিন পালিয়ে গেলেও পরবর্তীতে নিপাকে কিডন্যাপ করেও। নিপাপু? কৌতূহল নিয়ে প্রশ্ন করলো রিধিতা। নিপা। কোনো হদিস পাচ্ছিলাম না ওর। রাতুল ভাইয়ার পাগল পাগল অবস্থা, আর এই কারণেই হঠাৎ ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি আমি। নিপাকে খুঁজে পাওয়ার পর আমি তোকে বিদেশে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত পাল্টাই। আমি তো এদেশ ছাড়তে পারবো না, আমার পরিবার, মামু মামুনি সবাইকে দেখতে হবে আমার। তাই তোকে জিসানের সাথে বিয়ে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি জানি সিদ্ধান্তটা ভুল ছিল আমার, কিন্তু তুই ক্ষমা চাওয়ার সুযোগটাও দিসনি। ভালোবাসি কোনোদিন বললি না, আর ডিরেক্ট ঘৃণা করি বলে দিলি। এত সহজ, এত সহজে বলছিলি? আচ্ছা, এত সহজে বলেছিলি? কষ্ট হয়নি? একটুও কষ্ট হয়নি? চলে যেতে বললি না? চলে যাব, একেবারে চলে যাব তোর জীবন থেকে। একা থাকতে চাচ্ছিস থাক, দূর থেকেই পাশে থাকবো, তবে কোনোদিনও তোর চোখের সামনে আসবো না। প্রজ্জ্বল ছেড়ে দিল রিধিকে। গটগট পায়ে চলে গেল সে। রিধির হাত পা কাঁপছে, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। অকারণে এই বিশ্বাসযোগ্য মানুষটার একটা অপরাধে এত দূরে ঠেলে দিয়েছে ও। রিধির এবার নিজের প্রতি ঘৃণা হচ্ছে, পা দুটো অবশ লাগছে। নিজেকে সামলাতে না পেরে ওখানেই বসে পড়ল রিধিতা। শ্রাবণ মেঘের দেশে গুড়ুম গুড়ুম শব্দ ছড়াতেই ঝমঝমিয়ে নামলো বৃষ্টি। প্রকৃতি দোটানা থেকে মুক্তি পেল। বৃষ্টির শীতলতা রিধিতাকে ছুঁতে চকিত হলো সে। সচরিত স্বরে বৃষ্টির ঝমঝমানো শব্দ ছাপিয়ে চিৎকার করে উঠল প্রজ্জ্বলের নাম ধরে। রিধির ডাক কানে যেতে সব ভুলে গেল প্রজ্জ্বল। ঘাড় ঘুরিয়ে রিধিতাকে বসে থাকতে দেখে ছুটে এলো সে। হাঁটু মুড়িয়ে রিধির গালে হাত রেখে চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে হৃদরানী, কি হয়েছে? আজ এই বর্ষণ ভিজাতে পেরেছে আমার প্রেমিক পুরুষের মন, আবারও ফিরিয়ে দিয়েছে আমার প্রতি দুর্বলতম মানুষটাকে। আজ আমার খুশিতে বর্ষণ আত্মহারা হয়েছে, আমার খুশিতে মেঘ ময়ূরী হিংসে হচ্ছে। সেই হিংসে পৃথিবীময় ছড়িয়ে দিতে বলতে চাই, ভালোবাসি প্রজ্জ্বল, আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। রিধিতা এক নিঃশ্বাসে কথাগুলো চিৎকার করে বলে 2 সেকেন্ডের জন্য আবদ্ধ করলো প্রজ্জ্বলের কম্পিত ওষ্ঠধয়। লজ্জাসিক্ত আঁখি পড়ল, খুশিতে মতোয়ারা হয়ে দৃষ্টি আড়াল করার তাগিদে প্রশস্ত বুকে নিমিয়ে রইল। অবাধ্য হাতে খামচে ধরলো বুকের কাছে শার্টের অংশ। প্রজ্জ্বলের বুকে মাথা গুজে রেখে বলল রিধিতা। তখনের লজ্জাজনক কাজে এখনো আঁখি পল্লব নেতিয়ে আছে। বৃষ্টি থামেনি। রিধিতা প্রজ্জ্বল ঘাটের পানিতে পা ডুবিয়েই বসে আছে। আমার ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু বলতো? রিধিতা এবার চোখ তুলে তাকালো। কিছু মুহূর্ত প্রজ্জ্বলের মুখের দিকে তাকিয়ে হু হু করে হেসে দিল। প্রজ্জ্বলও মৃদু হেসে রিধিকে হাত দিয়ে আবারও আগলে নিয়ে বলল, এই প্ল্যানটা নিশ্চিত তোর বাবার ছিল। ভুয়া রিপোর্ট বানিয়ে জামাইকে ফাঁসানোর মোক্ষম সুযোগটা কিছুতেই হাতছাড়া করেননি। ধরিবার শ্বশুর। রিধিতা আবারও জোর করে হাসলো, বলল, আম্মু আব্বু দুজনেই হেল্প করেছে, তবে আইডিয়া ছিল আমার, আর প্ল্যানটা সাকসেস করে দিয়েছে ফুপি। আম্মা? জি, আপনার আম্মা। ফুপির একজন বান্ধবী গাইনি ডাক্তার, তাকে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে এক প্রকার জোর জবরদস্তি করে রিপোর্টে বানিয়ে নিয়েছিলাম। তোদের পুরো বংশটাই ধরিবাজ। দুজনেই হেসে উঠল এবার। রিধিতা হাসি থামিয়ে কোনো রকমে বল, আচ্ছা, ওই মোমেনা বেগম কি আব্বুর মতো তোমার উপর ক্রাশ ট্রাশ খেয়েছে নাকি? ওই মহিলা আচ্ছা খচ্চর, আমায় যে থেকে 2 চোখকে সহ্য করতে পারছিল না, আর আপনি যেতেই গলে জল। প্রজ্জ্বলও হাসলো। রিধির গালে গাঢ় করে অথর ছুঁয়ে বলল, মায়া মায়া, ও মায়া তুই বুঝবি না। তোর মতো তেতো করলাকে দেখলে সবাই তো ঝগড়া করবেই। আমাকে দেখি সে কি একটু কত মিষ্টি একটা ছেলে। হ্যাঁ, মিষ্টি না চাই। টেস্ট করে দেখবি আবার। 2 সেকেন্ডে কোথাও বুঝতে পারিসনি। প্রজ্জ্বলের লজ্জা মিশ্রিত কথায় চোখ নিভিয়ে প্রজ্জ্বলকে জড়িয়ে ধরল রিধিতা। ভাবছি আজ কাজী অফিসে বিয়েটা সেরে তারপর এদিক থেকে হানিমুনে চলে যাব। সীমা আন্টিকে বলে এলাম না পরের বার পুচকে নিয়ে যাব। চল বিয়ে করব আজকেই।
রিধির হৃদস্পন্দন বেড়ে গেছে। ছোট করে উত্তর দিয়ে প্রজ্জ্বলের গলায় আঙ্গুল গাঁথল জোরে করে। প্রজ্জ্বল দুহাতে এবার শক্ত করে জড়িয়ে নিল রিধি তাকে। মাথায় বার কয়েক অধর ছুঁয়ে ফিসফিসিয়ে ওঠে। বৃষ্টির তোর কাঁপিয়ে সেটা পৌঁছে গেল রিধি তার কর্ণকুহরে। কথা দিয়েছিলাম আগলে রাখবো মরণ অবধি। হঠাৎ এক ভয়ঙ্কর রাত উল্টে পাল্টে দিল সবকিছু। থেমে গেছিলাম আমি মাঝপথে এসে, কষ্ট হলেও ছাড়তে চেয়েছিলাম জানি। এমন ভয়ঙ্কর কোনো রাত না আসুক এই পৃথিবীতে। মায়াময়ীর ঝলসানো তীব্র চিৎকারে অসহায় না হোক প্রেমিক পুরুষ। তার মেঘ বালিকার মায়াময়ীর চেহারা দেখি শুধু বারংবার হৃদস্পন্দন বারুক। চঞ্চল হোক হৃদস্পন্দন তার উজ্জ্বল হৃদয় হরণীকে দেখে। ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। আমার হৃদস্পন্দন থামিয়ে দেয়া হৃদয়